তো কি খবর সবার? অনেকদিন পর দেখা। আমি একটা সবার আগে তো কমেন্ট পেয়েছি অডিয়েন্স গালাগালি করবে। আমি একটা কমেন্ট পেয়েছি। কমেন্টটা হেভি কমেন্ট লিখেছে একজন, যে এরা তিনজন মিলে একটা চ্যানেল চালাতো বহু বছর আগে, বোধহয় এরা ভুলে গেছে। আমার কমেন্টটা হেভি লেগেছে। লোকে ঠিকই বলছে। অনেক দর্শক কমেন্ট করেছে যে কবে তোমাদের না, নেক্সট আমরা এপিসোড মনে হয় আসবে। 2 সপ্তাহ পরে এলাম না, 2 সপ্তাহ পরে মনে হয় ভিডিও করছি, দুটো উইকেন্ড মানে হয়ে হ্যাঁ গেছে, হ্যাঁ পার হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ। যাই লোকে হোক, তো এরকম বলছে আজকে যে রামায়ণের লোকে এরকম বলছে রামায়ণের টিজার চলে এলো, তবু এরা আসতে পারলো না। তো যাই চলো হোক, চলো। আজকে প্রথম আমাদের টপিক রামায়ণ নিয়ে, বিকজ রামায়ণ নিয়ে সব থেকে বেশি চর্চা হচ্ছে। আমার তো টিজারটা ব্যাপক লেগেছে, তো প্রত্যেকেরই আমরা ওপিনিয়ন জানবো রামায়ণ সম্পর্কে। তার আগে আমি একটা অন্য বিষয় নিয়ে কথা বলতে, এই রামায়ণ রিলেটেডই। সেটা হচ্ছে, তোমরা কি দেখেছো রণবীর কাপুর কে রাম হিসাবে, মানে যখন থেকে মানে পুরো তো দেখায়নি, পুরো রিভিল করেনি, হাফ ফেস রিভিল করেছে। তারপর থেকে টুইটারে একটা বিশাল মানে নেগেটিভিটি চলছে। রামচরণের যারা ফ্যান্স রয়েছে তারা বলছে যে রামচরণের অরা আরো বেটার। ওই যে রাজামৌলি আর এর লাস্ট ক্লাইম্যাক্সে যেভাবে প্রেজেন্ট করেছিল রামের একটা এতে, সেটা আরো বেটার লাগতো। এরকম আর কি কিছু কথাবার্তা উঠছে আর কি সোশ্যাল মিডিয়াতে। আর আরেকটা জিনিস আর কি সামনে এসছে, যে প্রথমে নিতেশ তিওয়ারি নাকি রামের চরিত্রটা মহেশ বাবুকে অফার করেছিল, এবং রাবণের চরিত্রটা ঋত্বিককে অফার করেছিল, এবং তারপরে ওটা ফ্লেশ আউট হয়নি আর কি। পরবর্তীকালে রণবীর কাপুর এবং ইয়াশের কাছে গেছে। তো সেটা নিয়েও দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে খুব কথাবার্তা চলছে, যে মানে মহেশ বাবুর করা উচিত ছিল, মহেশ বাবু উড হ্যাভ বিন আ বেটার চয়েস, ঋত্বিক উড হ্যাভ বিন আ বেটার চয়েস ফর রাবণ। তো তোমাদের এই কাস্টিংটা নিয়ে কি বলার আছে, প্রথমে আমি জানতে চাই। দেখো, এই যে বিষয়টা, এটা কতটা সত্যি, মানে এই খবরটা আমি দেখলাম গতকালকে, এটা কতটা সত্যি এটা আমার ডাউট আছে। না, এটা তখন নিতেশ তিওয়ারি- বেরিয়েছিল, অনেক আগে বেরিয়েছিল এটা। আচ্ছা। তবে এই যে বিষয়টা যেটা হচ্ছে যে রামচরণের বিষয়টা, এটা তুমি দেখবে যে যখন থেকে রামায়ণের অ্যানাউন্সমেন্টটা হলো, এটা তো প্রত্যেকে না চাইতে আদি পুরুষের কথা বলবেই। তুমি চাও আমি চাই না চাইতে, একটা বিষয় হচ্ছে যে রণবীর কাপুরের একটা হেটার্স থেকে বড় কথা হচ্ছে প্রভাসকে যেভাবে ব্যাশ করা হচ্ছে না চাইতে, হঠাৎ করে। প্রভাসকে এখানে ব্যাশ করার কিছু নেই, আদি পুরুষকে লোকে ব্যাশ করছে। সেটা হচ্ছে প্রভাসের যে ফ্যান্সরা রয়েছে, একটা বড় সংখ্যার লোক, তারা কিন্তু তারা তো প্রভাসকে ডিফেন্ড করতে পারবে না। যেটার কারণ মূলত সেটা হচ্ছে রামচরণকে বা অন্য কোনো ইস্যু টেনে এনে, যে রণবীর কাপুর এই চরিত্রটা পারফেক্ট নয়, এখনো কিছুই দেখানো হয়নি। তো যাতে আদি পুরুষের যে হেডটা পাচ্ছে, হেডটা যাতে না আসে, এটা একটা বিষয় তো শুরু হয়েছে, ক্যাম্পেইনটা শুরু হয়েছে। তো সেটাতে আমি খুব একটা এখন গা করছি না, এবং এটা হওয়ার জানার কথাই। আমি আগের দিন একটা টুইট দেখছিলাম একটা ফিল্ম পেজে, সেই টুইটটা লিখেছিল হচ্ছে যে যতটা না রামায়ণ টিজারটা অ্যাপ্রিসিয়েট করার, তার থেকেও বেশি একটা নেগেটিভ ক্যাম্পেইনিং শুরু হয়েছে। এবং এটা শুধুমাত্র একটা ফ্যান ক্লাব থেকে শুরু হয়নি, মানে রামচরণের ফ্যান ক্লাব থেকে যেটা করছে যে রামচরণ বেটার চয়েস হতো, এমনটা কিন্তু নয়। এটা বাদ বাকি যারা হচ্ছে রণবীর কাপুরের, প্রথম কথা রণবীর কাপুরের হেটার্স বলি, দ্বিতীয় হচ্ছে রণবীর কাপুরের এই যে এখন লাইন আপ দেখো, রণবীর কাপুরের এই যে ট্যাগটা দিচ্ছে সুপারস্টার, এটা কিন্তু আর কয়েক বছরের মধ্যে মানে এটা হয়ে যাওয়ার চান্স সব থেকে বেশি। যে মানে ওর লাইন আপের মতো স্ট্রং লাইন আপ তুমি হয়তো শাহরুখ খানের লাইন আপও দেখতে পাবে না। রণবীর কাপুরের যা লাইন আপ রয়েছে, মহেশ বাবুর এরকম লাইন আপ নেই, শুধু রাজামৌলির সাথে একটা ছবি। আর রণবীর কাপুরের যে ছবিগুলো রয়েছে এরপরে, ও যদি এরপরে অ্যানিমাল পার্ক আসে, তুমি কালেকশন কোথায় যাবে জাস্ট ভাবো। রামায়ণের দুটো পার্টের কালেকশন কোথায় যাবে? লাভ অ্যান্ড ওয়ার রয়েছে, তো সেটা একটা বিশাল বড় চাপে বাদবাকিদের জন্য। এবং হচ্ছে আদিপুরুষ যে কারণে অহেতুক এখন ট্রোল হচ্ছে, এবং সেটা প্রভাসের পরবর্তী ছবির জন্য ক্ষতি। এবং সাউথের এই টক্সিসিটি, এই জিনিসপত্রগুলো তো আছেই প্রচন্ড পরিমাণে। কখনো রামচরণকে ছোট করছে এনটিআর এর ফ্যান্সরা, কখনো আল্লু অর্জুনের ফ্যান্সরা ছোট করছে প্রভাসকে, তো এটা তো চলতেই থাকে। তো যে কারণে একটা বড় গ্রুপ অফ পিপল যারা হচ্ছে ইয়ের অডিয়েন্স, প্রভাসের অডিয়েন্স, তারা এটা অ্যান্টি হয়ে গেছে। এরকম ভাবে অনেকগুলো ক্যাম্পেইনিং শুরু হয়েছে যারা একসাথে এই ছবিটা এ করলে বেটার চয়েস হতো, ও করলে বেটার চয়েস হতো শুরু করেছে। তো আমার মনে হয় যে এটা একদমই ঠিক নয়, মানে আমি এটাতে বিশ্বাস করি না। তার কারণ ইয়াশকে এখানে হেভি লাগছে। তুমি একটা দেখবে টুইট রয়েছে, মানে সব জায়গায় শুরু হয়েছে যে এটা এমন প্রথম কোনো ছবি হবে যেটা ভিলেনের জন্য লোকে বেশি এক্সাইট। তুমি বলো না, শ্রীরামের চরিত্রে রণবীর কাপুরের বেশি জায়গা পোর্শন রিভিল করা হয়েছে, না রাবণের চরিত্রে ইয়াসে। মানে কোয়ান্টিটিতে কিন্তু কেউ যখন ওরকম ভাবে এগিয়ে বা পিছিয়ে নেই। রণবীর কাপুরকেও হেভি লাগছে, যতটুকু দেখিয়েছে ইয়াসকেও হেভি লাগছে। কিন্তু এখানে রণবীর কাপুর কিন্তু চাপানোর চেষ্টা শুরু হয়েছে। তাহলে আমার মনে হয় নিতেশ তিওয়ারি যেরকম ভাবে এই ছবিটার যা ফার্স্ট গ্লিমসটা দেখিয়েছে, সেটা আমার জন্য হেভি ওয়ার্ক করেছে, আমার হেভি লেগেছে। এবং সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে
যেভাবে মিউজিকটা খোলে, ওই যে একদম শেষ ভাগে সিয়ারাম ওটা পরে না মানে গুজবাম্পস দেয়। তো হ্যান্স জিমার এবং এআর রহমান ব্যাপক একটা কোলাবোরেশন। এই টিমটা খুব ভালো ডাবল নেগেটিভের। খালি আমার একটাই ডাউট, সেটা হচ্ছে এই ছবির স্ক্রিন রাইটার শ্রীধর রাঘবন। এবং শ্রীধর রাঘবন রিসেন্ট টাইমে যেরকম ধরনের কাজ করেছে ওটাতে আমার ডাউট আছে, বাট বাদ বাকি এটা ভিজুয়ালি হেভি হতে চলেছে। আমি দেখছিলাম কয়েকটা সিনেমা গ্রুপে কয়েকটা কিছু লোক একসাথে কমেন্ট করছে যে আপাতত এটা দেখে খুব বেশি ইমপ্রেসিভ ভিজুয়ালস মনে হচ্ছে। আমার কথা ভাই, ভিজুয়ালস দেখলি কোথায়? আমাদের এখানে অডিয়েন্সদের মধ্যে না এটা ব্যাপার রয়েছে, মানে কিছুই তো এখনো দেখানোই হয়নি। সেটা আগে থেকে না দেখে একটা, যেহেতু আদিপুরুষের একটা হেড রয়েছে, সেটা শুরু হয়ে যায় যে এটাও ভালো হবে না, আদিপুরুষের মতো হবে। আমার মনে হয় যে আমাদের কিছু কিছু জায়গায় একটু অপেক্ষা করা উচিত। এই যে আওয়ার হিস্ট্রি, আওয়ার ট্রুথ, এটা তার বহু লোকের সমস্যা। তো আমার মানে এগুলো নিয়ে কিছু বলার নেই। মানে আমার মানে আমি এই যে হেডটা দেখছি বা নেগেটিভিটি দেখছি, এটাকে আমি আমার চোখ বুঝে ইগনোর করছি। আমার হেভি লেগেছে, আমি খুব খুব এক্সাইটেড, আমি খুব মস্তি পেয়েছি। আমি খালি একটা বলতে, একটা টুইট হেভি লাগলো, মানে খিল্লি টুইট আর কি। ওই আদি পুরুষে প্রভাস তীর চালাচ্ছে না, ওটার মুখের ওপর রামচরণের ফেসটা বসিয়ে দিয়েছে, দিয়ে বলছে যে নো হেড টু রণবীর কাপুর বাট রামচরণ হ্যাজ মোর অরা। তো নিচে একজন লিখেছে ভাই কুछ माइंड मत कर बिना मेकअप के सुग्रीव लग रहा है। হেভি দিয়েছে। ব্যাপারটা হচ্ছে যে আমার যেটা মনে হয়, প্রথম কথা হচ্ছে ঋত্বিক রোশনকে যদি কাস্ট করা হতো আমার মনে হয় খুব ভালো কাস্টিং হতো রাবণের ভূমিকাতে। এটা এক নম্বর। ইয়াশ নিজের জায়গাতে খুব ভালো করবে, কিন্তু ঋত্বিক রোশনও ভীষণ ভালো একটা, তো সেই কাস্টিংটা ডেফিনেটলি খুব ইমপ্রেসিভ হতো। কিন্তু সেক্ষেত্রে যেটা হতো, সেক্ষেত্রে হিরো হিসেবে সাউথের কাউকেই লাগতো, মানে মহেশ বাবুর মতনই কাউকে লাগতো, কারণ এটাকে ম্যাসিভ স্কেলে প্যান ইন্ডিয়া প্রজেক্ট বানাতেই হবে। মানে রণবীর কাপুর ভার্সেস ঋত্বিক রোশন হলে এটা চলবে না। এটা সাউথের হিরো হিন্দির ভিলেন, অথবা হিন্দির হিরো সাউথের ভিলেন করতে হবে। এবং আরেকটা যেটা আমার মনে হচ্ছিল, এত ভালো মিউজিকের কাজ হয়েছে, আমার মনে হচ্ছে যে এম কিরাবানিকে কেন ওরা যুক্ত করলো না। ওরা যদি এম কিরাবানিকেও এটার সঙ্গে যুক্ত করে নিত, হ্যান্স জিমার, এআর রহমান আর এম কিরাবানি, তাহলে আর কি মানে মানে ডেফিনেটলি এই দুজনই সামলে দেবে সবটা, সেটা আমরা এই টিজার দেখি বুঝতে পারছি। কিন্তু এরকম এপিকের সঙ্গে কিন্তু এম কিরাবানি যুক্ত হলে সেটা আমার মনে হয় যে আরো ব্রিলিয়ান্ট একটা সিদ্ধান্ত মেকার তরফ থেকে হতো। আর রূপম দা যেটার কথা বলছে সেটা দেখো, ব্যাপার হচ্ছে যে এইখানেই বোঝা যায় যে একটা সুপারস্টারকে কতটা সচেতন হতে হবে তার কন্টেন্ট নির্বাচনের ক্ষেত্রে। কারণ তার কন্টেন্টের দায়িত্ব কিন্তু একজন র্যান্ডাম অভিনেতার মতো সে বলে দিতে পারবে না যে ডিরেক্টর খারাপ করছে তাই জন্য আমার ছবিটা খারাপ হয়েছে। অভিনেতার এই কথাটা অনেক সময় বলে মানে গা ঝেড়ে দেয়, যেটা ডিরেক্টরের ভিশন, ও বলেছে আমি করেছি। কিন্তু সুপারস্টারদের ক্ষেত্রে কিন্তু ওই নানির অ্যাপ্রোচটাই থাকতে হবে। কারণ প্রভাসের যে গন্ডগোলটা হয়েছে আদিপুরুষে, এই যে এত ব্যাকল্যাশ প্রভাসকে নিয়ে মাঝে মাঝেই আমরা দেখতে পাই বিভিন্ন ক্ষেত্রে, সেটা কিন্তু ওমরাউতের জন্য। এটা প্রভাসের অ্যাকচুয়ালিতে কিছু করার নেই, করার তখন ছিল যখন হচ্ছে স্ক্রিপ্টটা সে নির্বাচন করছে যে আমি এর সঙ্গে কাজ করবো কি করবো না, বা এই পার্টিকুলার প্রজেক্টটাকে, এই টিমটা কিভাবে, এদের ভিশন কি এই কন্টেন্টটাকে কেন্দ্র করে। সেই সময় আমি রাজি হচ্ছি বা রাজি হচ্ছি না। একবার রাজি হয়ে গেলে তারপর মেকিং এর সময় তো আর কিছু করার নেই, তুমি সাইন করে ফেলেছো ছবি। তো সেই গন্ডগোলটার জন্য প্রভাস ব্যাকল্যাশ খাচ্ছে এবং আজীবন খাবে। আদিপুরুষ ওর কেরিয়ারে একটা মানে ধাব্বা হয়ে গেছে। এবং রণবীর কাপুরের সঙ্গে যে বর্তমানে দেখো আরো বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল রয়েছে এর মধ্যে, সমস্ত অ্যাঙ্গেলে ঢুকতে চাইছি না। রণবীর কাপুর যেহেতু বলিউডকে একটা হেট করার বিষয় তো আমরা জানি যে তারা ড্রাগস করে, তারা বিফ খায়, এরকম বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল রয়েছে এর মধ্যে। ঠিক আছে, যে এইগুলো সার্টেন জিনিসপত্র করলে তাহলে এই ক্যারেক্টারটা প্লে করা যাবে না। এবার ম্যাচিওর মানুষেরা জানে যে একটা মানুষের অফস্ক্রিন পার্সোনা যেটাই হোক না কেন, বা ধরে নাও বিভিন্ন ধরনের প্রেম থেকেছে রণবীর কাপুরের, লেডি কিলার টাইপের একটা একটা ইমেজ তৈরি হয়ে গেছে। তো সে যেরকমই একটা অফস্ক্রিন পার্সোনা হোক না কেন, সে যদি নিজের কাজটা মনোযোগ দিয়ে করে তাহলে অনস্ক্রিন সে যে কোনো কিছু হয়ে উঠতে পারে। যদি এটা শুধুমাত্র সিনেমার ক্ষেত্রে নয়, এটা সমস্ত ক্ষেত্রেই প্রযোজ্য। ক্রিকেটের ক্ষেত্রে, ফুটবলের ক্ষেত্রে মারাদোনা, শেনওয়ানের মতন পার্সোনালিটি আমরা দেখেছি। তো সেখান থেকে আমার মনে হয় যে এটা কোনো মানে পার্সপেক্টিভ হওয়া উচিতই না। রণবীর কাপুর ব্রিলিয়ান্ট ভাবে প্লে করতে পারে প্রভু শ্রীরামের চরিত্র, এবং তাকে কিন্তু যে কামনেসটা দরকার অ্যাকচুয়ালি, রণবীর কাপুরের ওইটুকু ঝলকে কিন্তু সেটা অ্যাকচুয়ালি বুঝতে পারা গেছে। এবং টিজারের মধ্যে মিউজিকের কাজ যেটা রূপম দা বললো সেটা তো ব্রিলিয়ান্ট। মানে একটা আমি থাম্বনেলও লিখেছিলাম যে ঝড়ের আগে পূর্বাভাস। কারণ দেখবে ওই মানে
যে সার্টেন কাইন্ড অফ একটা মানে গুজবাম প্রোভাইড করবে, যেটা নর্মালি মানে যেভাবে গুজবাম প্রোভাইড করাটা এক্সপেক্ট করে মানুষ আজকাল বড় বাজেটের ছবিতে। অনিরুদ্ধের মিউজিক হবে, কিংবা এস থামানের মিউজিক হবে, কিংবা জিবি প্রকাশ কুমার হবে, সেই সেই ধরনের অ্যাপ্রোচটা এখানে মেকারদের ছিলই না। তারা সাবজেক্টটা কি গুরুত্ব দিয়েছে, আর কিছু একটা এপিক আসতে চলেছে, এই একটা ফিল, এই একটা ভাইব অডিয়েন্সকে দিতে চেয়েছে, যে এখনই তোমরা এপিকটা পেয়ে যাও, তোমরা ওটা পাবে, এখনো দেরি আছে, জাস্ট ঝড়ের আগে একটা পূর্বাভাস, মানে জাস্ট অডিয়েন্সকেও তৈরি করা একটা বড় কিছু দেখানোর জন্য, সেরকম ভাবে একটা মিউজিকটা ডিজাইন করা। তো কোলাবোরেশনটা মানে তুমি এই এই ইয়েটার মধ্যে যে একটা ইন্টারন্যাশনাল ব্যাপারও পাবে, একটা সেই ফ্লেভারও রয়েছে, তার সঙ্গে সঙ্গে একটা ইন্ডিয়ান ফ্লেভারও রয়েছে। তো এ আর রহমান এবং হ্যান্স জিমারের কোলাবোরেশনটা একদম মানে পিক হয়েছে আর কি, একদম অন পয়েন্ট হয়েছে, যেটা নর্মালি নাও হতে পারে, কারণ এরকম দুজন গ্রেট যখন একসাথে কোলাবোরেট করছে তখন মেবি ঘেটেও যেতে পারতো, কিন্তু সেটা হয়নি, এটা দেখেই খুব ভালো লেগেছে। না তবে দেখো আর মিউজিকটার একটা জিনিস খালি বলতে, মিউজিকটা আমার আউটস্ট্যান্ডিং লেগেছে, কিন্তু এই যে মিউজিকটা কিন্তু ইন্টারন্যাশনাল সিনেমারই মিউজিক, কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ান মিউজিক নয়। তুমি যদি দেখো ভালো করে, মিউজিকটার মধ্যে ইন্ডিয়ান ফিলটা খুব কম আছে। মানে এখানে মানে মিউজিকটার অ্যাপ্রোচটা অনেকটা কিরকম ফিল দিচ্ছে, যেরকম ইন্টারস্টেলারে হয় না, ইন্টারস্টেলার এই ধরনের ছবিতে দেখবে একটা একটা ইন্টারস্টেলারে খুব ফেমাস বিজিএম আছে, দেখবে রিলসে প্রচন্ড ভাইরাল হয়, ওই যে কর্নফিল্ড বলে একটা বিজিএম আছে, ঠিক আছে, যেটা ইন্টারস্টেলারের মানে থিম মিউজিক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওটা দেখবে একটা, যেহেতু ওই ইন্টারস্টেলার একটা স্পেস নিয়ে ডিল করে, আর স্পেসের মধ্যে একটা কসমিক ব্যাপার আছে, তো ওটা এক্স্যাক্টলি ওই ফিলটা দেয়, যে একটা জিনিস যেটাকে আমরা জানি না, মানে যেটা একটা অদ্ভুত ব্যাপার, যেটা আমাদের থিঙ্কিং এর বা আন্ডারস্ট্যান্ডিং এর ঊর্ধ্বে একটা কিছু আছে, ঠিক আছে, সেই সেই ভাইবটা তোমাকে দেয় হ্যান্স জিমারের মিউজিকটা। সেইটা কোথাও গিয়ে এখানে রেখেছে, বিকজ তুমি দেখবে নিতেশ তিওয়ারির অ্যাপ্রোচটা এরকম যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, মানে ও কিন্তু ডাইরেক্টলি এই গল্পটার মধ্যে ঝাঁপাচ্ছে না, ও কিন্তু ক্রিয়েশন, ঠিক আছে, বা রাবণ কি কোন ধরনের ইমোশনের জন্য স্ট্যান্ড করে, বা রাম কি ধরনের ইমোশনের জন্য স্ট্যান্ড করে, সেগুলোর উপর বেশি ফোকাস করেছে প্রথম দিকে। আমার মিউজিকটা অনেক বেশি ইন্টারন্যাশনাল লেগেছে আর কি। এবং যেখানে গ্লিমসটা মেন আসছে, মানে যেখানে ইয়াশ আর রণবীর কাপুরকে আমরা দেখতে পাচ্ছি, ওখানটা আমার মনে হচ্ছে যে ইন্ডিয়ান ফ্লেভারটা আছে। তবে আমার মনে হয় যে এম কিরবানিকে, তুমি যেটা সাগরনীল বললে একটু, কিরবানির মিউজিকটা পুরোটাই ইন্ডিয়ান, মানে কিরবানির মিউজিকের মধ্যে কিন্তু কোন রকম ওয়েস্ট কে এপ করার কিন্তু টেন্ডেন্সি নেই। তুমি দেখবে মানে ওর পুরো মানে ও যে ইনস্ট্রুমেন্টস ও ইউজ করে সেটা প্রচন্ড বেশি ভাবে মানে ইন্ডিয়ান, ঠিক আছে, তুমি সেটা বাহুবলী দেখো, আর দেখো, ওই জন্য ওর মিউজিকটা অত বেশি অ্যাপ্রিসিয়েটেড হয়েছে বাইরে, আর এর ক্ষেত্রে, ঠিক আছে। তো সেইটা কিন্তু একটু লাউডনেস, একটু, যেহেতু আমাদের এটা ডান্স ড্রামা থেকেই এসছে আমাদের ফর্মটা, তো সেই অ্যাপ্রোচটা কিরবানির মধ্যে থাকে, যেটা আমার মনে হয় মেকার্সরা চাইছে না। মেকার্সরা ওই হ্যান্স জিমার আর এ.আর. রহমান যেহেতু বিদেশি সিনেমাতেও কাজ করেছে, হি ইজ অলসো অস্কার উইনিং, তো সেখানে ওই কোলাবোরেশনটা যে ইন্ডিয়াননেসটা যেটা থাকবে, সেইটাকে এ.আর. রহমান আনবে, আর হ্যান্স জিমার ওই ইন্টারন্যাশনাল ফিলটা আনবে আর কি। এটা আমার মনে হয়েছে, এবং মিউজিকটা আউটস্ট্যান্ডিং এ ছিল, আমি ক্রিটিসাইজ করছি না, আমি বলছি যে দ্য ফিল ইজ মোর টুয়ার্ডস দ্য ওয়েস্ট। মানে আমি বলবো যদি মিউজিকটাকে ভাগ করি, 80% হচ্ছে একটা ওয়েস্টের সিনেমার মিউজিকের মতো লাগছে আর কি, যেটা একদিক দিয়ে ভালো, বিকজ ওরা এটাকে ইন্টারন্যাশনাল বানাতে চাইছে, ঠিক আছে। আর তুমি দেখো যে রামায়ণ যে লেখাটা আসছে, ওর যে মানে ফন্টটা থেকে শুরু করে, বা তার আগে যখন এই প্রত্যেকের নাম আসছে ক্রেডিট, যে রণবীর কাপুর অ্যাজ রাম, ইয়াশ অ্যাজ রাবণ, এইসব জায়গাতে তুমি দেখবে যে বিভিন্ন মন্দিরের দেওয়ালে যেভাবে স্ক্রিপচার্স গুলো থাকে, সেইগুলোকে ইউজ করে করে যেভাবে করেছে। তবে না, এখনো এই টিজারটা দেখে আমার মনে হয় ছবিটা হিসেবে আমরা জাজমেন্ট দিতে পারবো না, বিকজ আমরা কিন্তু ছবির গ্লিমস খুব কম দেখেছি, ঠিক আছে। মানে এই জিনিসটা ইটসেলফ খুব ভালো হয়েছে, এটা তো একটা আলাদা করে গ্রাফিক্সে বানানো জিনিস, কিন্তু সিনেমার কিন্তু দুটোই আমরা গ্লিমস দেখতে পেয়েছি, এবং সেটার ভিত্তিতে মানে একদম দুটো ঝলক, তার ভিত্তিতে কিন্তু এখন আমরা বলে দিতে পারি না যে খুব আউটস্ট্যান্ডিংও হবে, সেটাও বলে দিতে পারি না, আবার খুব খারাপ হবে সেটাও বলে দিতে পারি না, আমার এটা মনে হয়। তো যাই হোক, বাট লুকিং ফরওয়ার্ড ভালো। বাট আমার খালি কি যেটা ডাউট লাগে বলতো, যে এই যে মানে ইন্ডিয়াতে তোমাকে যখন ধরো 2000 কোটি টাকার ব্যবসা করতে হবে ইটসেলফ দাঁড়িয়ে, তো কোথাও তোমাকে একটা মাসিভ ফ্লেভার আনতে হবে কাজটার মধ্যে, মানে যতই এটা একটা ধার্মিক জিনিস হোক, একটা স্পিরিচুয়াল লেভেলটা আমি নিতেশ তিওয়ারির উপর পুরো ভরসা আছে, যে স্পিরিচুয়াল লেভেল বলো, ড্রামা বলো, খুব ভালো হ্যান্ডেল করবে। বাট নিতেশ তিওয়ারি নিজের গোটা কেরিয়ারে অ্যাকশন কোথাও হ্যান্ডেল করেনি। এবার যেখানে এই অ্যাকশনটা আসবে, সেই অ্যাকশনটার মধ্যে দিয়ে যে ইমোশনাল হাইটা দেওয়া, যেটা রাজামৌলি করে নিজের ছবিতে খুব সাকসেসফুলি,
সেইটা কতটা নিতেশ তিওয়ারি করতে পারবে বা শ্রীধর রাঘবান করতে পারবে, মানে মোমেন্টস ডিজাইন করে, সেইটা নিয়ে আমার একটা ডাউট আছে অনেস্টলি স্পিকিং। অ্যাকশনের পোর্শনটাতে যে মানে তবে তীর কি বলতো, ধনুকের আমার মনে হয় যে অ্যাকশনটাকে তুমি কিভাবে ইনোভেটিভ করবে? এখানে আমরা সমস্ত এমন গ্র্যান্ড ক্যারেক্টার দেখতে পেতে চলেছি যে যদি ড্রামাটা প্রপারলি হ্যান্ডেল করে দেয়, প্রত্যেকটা ক্যারেক্টারের মোটিভ ক্লিয়ার থাকলে, যেটা ড্রামার যেটা কাজ সেইটা যদি নিতেশ তিওয়ারি হ্যান্ডেল করে দেয়, মেবি অ্যাকশন যদি প্রচন্ড ভালোভাবে ডিজাইন করা নাও হয়, পার্টিকুলারলি ধরনের অ্যাকশনের পোর্শনটা ধরো একটু মানে অ্যাভারেজ চলছে, ঠিক আছে, খুব একটা এক্সট্রাঅর্ডিনারি নয়, তাহলেও আমার মনে হয় যে ছবি পারফর্ম করে দেবে, ছবি বেরিয়ে যাবে, মানে মানুষের ভালো লেগে যাবে, কারণ এখানে ক্যারেক্টার গুলো এত বেশি, মানে তাদের এত বেশি অরা, তাদের এত বেশি পাওয়ার আর কি। তো সেখানে মানুষ ফোকাস করছে, আমার মনে হয় এটাতে ফোকাস করবে যে প্রভু শ্রীরাম তার সঙ্গে রাবণের লড়াই হচ্ছে, অ্যাকশনটা তারা কিভাবে করছে সেটার উপরে ফোকাসটা থাকবে না, রাদার ফোকাসটা হচ্ছে যে এরা দুজন ফাইট করছে বা আমি রামায়ণ দেখছি, এই ব্যাপারটা এই এই আর আরেকটা যে কি বলতো, ব্যাপার, না সেটা যদি এনে দেয়। একটা জিনিস আমি এখানে বলবো সাগরনীল, যে তুমি দেখবে রামায়ণ যে সিরিয়াল হয়েছিল রামানন্দ সাগরের, ওটার মধ্যে একটা ডিভাইন ব্যাপার ছিল, মানে তুমি দেখে তোমার মনে হবে যে অরুণ গোবিলই রাম, ঠিক আছে, মানে তুমি ওর মানে তোমার ওই লোকটার দেখবে তখনকার দিনে অরুণ গোবিলের ছবি নিয়ে পুজো হতো। তো ওই সিরিয়ালটার মধ্যে কিন্তু এখন আমরা দাঁড়িয়ে যখন দেখি টেকনিক্যালি অনেক প্রবলেম আছে, এ আছে, বাট ওই সময় দাঁড়িয়ে তো টেকনিক্যালি অনেক সুপিরিয়ার জিনিসটাই ছিল। এবং আরো একটা ব্যাপার ছিল কি, ওই ডিভাইন ব্যাপারটা আনতে পেরেছে। তুমি দেখবে রামায়ণ তো বহুবারই হয়েছে টিভিতে, কিন্তু প্রথম রামায়ণের যে ইম্প্যাক্ট, সেটা একটা তো হচ্ছে যে প্রথমবার হয়েছে, সেটার একটা ইম্প্যাক্ট আছে। সেকেন্ড হচ্ছে যে ডিভাইন ব্যাপারটা বারবার কিন্তু ক্রিয়েট করা যায় না। এটা ডিভাইন যে ব্যাপার হয় না, যে তুমি একটা শ্রীকৃষ্ণকে দেখলে বা রামকে দেখলে তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এটা এটা একটা ভগবান, এই ব্যাপারটা কিন্তু না, এটা একটা ম্যাজিক, এটা কিন্তু ভালো ডিরেকশন ভালো রাইটিং এর ঊর্ধ্বে গিয়ে একটা জিনিস, যেটা আদৌ আসবে কি আসবে না এইটা নিয়ে কিন্তু লোকের এ আছে, যে ভক্তিমূলক ব্যাপারটা তুমি আনবে কি করে। কারণ ভক্তিমূলক ছবি কিন্তু বহু বছর বলিউডে হয়নি, কিন্তু হলিউডেও হয়নি, সাউথেও আমি বলবো না যে কিছু ভক্তিমূলক হয়েছে। এই যে দেখো না, এই যে ভক্ত কানাপ্পা, এই যে কানাপ্পাকে নিয়ে যে ছবিটা হলো, এই ছবিটা তো অ্যাকচুয়ালি ভক্তিমূলক ছবি, কিন্তু ওরা দেখো এই এসেন্সটাকে ক্যাপচার করতে পারেনি। কিন্তু যে একটা লোক যে মানে মহাদেবকে মানে ভালোবাসে, এই এসেন্সটাকে কিন্তু ক্যাপচার করতে পারেনি। বাট এই এসেন্সটাকে যে এক্স্যাক্টলি ক্যাপচার কিভাবে করতে হয়, এটা মানে আমিও বলতে পারবো না, বাট এটা কিভাবে ক্যাপচার হবে ভগবান জানে। আর যেটা তুমি বলছো, আর মনে হয় সেটার জন্য না প্রচুর ব্রিদিং স্পেস দরকার। মানে যদি সিনেমার যে ফরম্যাট, সেখানে গল্প ইভেন্ট 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 ইভেন্ট, সেই ফরম্যাটে ওই ডিভাইন ব্যাপারটা ধরাটা আমার মনে হয় একটু একটু টাফ বোধ হয়। কারণ একটু চরিত্রগুলোর সঙ্গে এই সিরিয়ালের ফরম্যাটে সেটা করাটা একটু মেবি ইজি, কারণ সেখানে একটু তুমি ক্যারেক্টারদের সঙ্গে, ক্যারেক্টাররা নিজেদের মধ্যে কনভারসেশন করছে, সেই কনভারসেশনের মাধ্যমে তুমি ক্যারেক্টারগুলোকে চিনতে পারছো। শুধুমাত্র মানে ক্যারেক্টারসরা অ্যাকশন করছে না, মানে অ্যাকশন মানে আমি ফাইটের কথা বলছি না, আমি বলছি অ্যাকশন মানে অ্যাক্টিভিটিজ এর কথা বলছি। তো সেটা সিনেমাতে, তো সিনেমাতে সেই জিনিসটার উপরে যেহেতু জোর দিতে হয়, দেখা যাক যে সেই সেই তবে ডিভাইন ব্যাপারটা যদি একবার ধরে ফেলে, তাহলে এটা মানে যুগের পর যুগ থাকতে চলেছে আর কি, যদি একবার ক্যাপচার করে দেয়। কারণ এটা যেরকম মানে ডেফিনেটলি টেকনোলজি এগোতে থাকছে, আমরা মনে করছি যে এটা হাইস্ট টেকনোলজি, কিন্তু 30-40 বছর পরে টেকনোলজি আরো এগিয়ে যাবে। 30-40 বছর পরে মানুষ দেখলে হয়তো এই রামায়ণকে বলবে যে না এটা ভালো, কিন্তু টেকনোলজিক্যালি এখন আর অত উন্নত নয়। তো দেখা যাক দেখা যাক, মানে এইটা খুবই বড় প্রজেক্ট এবং আমরা সকলে তাকিয়ে রয়েছি এটা দেখবো বলে। এখনো অনেকটা অপেক্ষা করতে হবে, এটা সব থেকে খারাপ লাগার জায়গা। 26-27, যাই হোক, এর পরবর্তী টপিকে চলে আসবো, জুরাসিক ওয়ার্ল্ড নিয়ে আমরা কথা বলবো, জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ। তো রূপম দেখেছো ছবিটা? জুরাসিক ওয়ার্ল্ড আমি দেখেছি। কেমন লেগেছে বলো? ভালো লাগেনি। জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ নিয়ে না সত্যি বলছি খুব বেশি কিছু আলোচনা করবার নেই, মানে একই তো গল্প, এই ধরনের মানে এরকমই এর আশেপাশে ঘুরিয়ে ফিরিয়ে গল্প আমরা দেখেছি। মানে এখানে স্কারলেট জোহানসনের যে ক্যারেক্টারটা, রূপমকে বলতে হবে, রূপমকে ঘুমিয়ে পড়বে, রূপমের তো চোখ ফোক টানছে পুরো। সাগর বলুক বলুক, ও শুরু করে বলবো, কথা শেষ করবো বলছি আমি। ক্যারেক্টারটা তুমি দেখবে, সেই ক্যারেক্টারটার যে একটা আর্জেন্সি রয়েছে বা ওর যে একটা নিড রয়েছে, যে কারণে ওরকম একটা ডিফিকাল্ট টাস্ক নিচ্ছে, সেটাকেও কিরকম ভাবে একটা শুরু থেকে ছোট্ট করে এস্টাবলিশ করে দিয়ে বেরিয়ে যায়, এবং তারপরে চলে যায় ওখানে গিয়ে, সেখানে হিউম্যান ড্রামাও নেই, একটা ফ্যামিলির অ্যাঙ্গেল এনেছে। অ্যাকচুয়ালি ফ্যামিলির অ্যাঙ্গেলটা এই কারণেই আনা, যাতে করে সাধারণ মানুষদেরকে আনা, যাতে করে স্টেকটা বেড়ে যায় আর কি, যে ওরা প্রচন্ড ভয় পাচ্ছে, সেটা থেকে মানুষও ভয় পাবে আর কি, দর্শক ভয় পাবে। এবার সেই জিনিসটা ওরা তৈরি করতে পারে। আর একটা অরিত্রদা দেখলাম রিভিউতে বলেছে, একটা খুব ভালো কথা বলেছে, যে ওদের ট্র্যাক গুলোকে আবার আলাদাও করে দিল, আলাদা করে দিল। অ্যাকচুয়ালি আমার মনে হলো কি বলতো, সিনেমাটা দেখে যে দুটো আলাদা স্ক্রিপ্ট,
দুটো আলাদা স্ক্রিপ্টকে জুড়েছে ছবিটার মধ্যে। হ্যাঁ, এরকম হয় হলিউডে, জানো তো, হলিউডে যেগুলো স্টুডিও বেস প্রজেক্ট হয়, ওখানে হয় কি, ধরো একটা আইডিয়া ভেবেছে, কিছু লোকে লক করেছে, তারপরে তো এদের তো এক্সিকিউটিভ চেঞ্জ হতে থাকে, যারা ধরো এখন কাজ করছে তাদের ধরো চাকরি চলে গেল, আবার নতুন এক্সিকিউটিভ এলো, এবার তারা বললো না এটা এরকম নয় ওরকম, এবার তখন আরেকটা কিছু লেখা হলো, এবার তারপরে ধরো তারাও চলে গেল, এবার তৃতীয় কোনো ব্যক্তি এলো, সে বললো যে না দুটোকে কাঞ্চ করে দাও। ওই জন্য তুমি দেখবে গল্পটা প্রথমে শুরু হলো দুটো ট্র্যাক, দুটো মিললো, এবার মেলার পরে তো কি হওয়া উচিত, যে একসাথেই থাকা উচিত। যে স্কারলেট জোহানসন ধরো, যেটা দেখবে পরের দিকে ওরা ইমোশনটা খেলতে গেছে, যে ওই যে জাহাজ বোটটা যে চালাচ্ছে তারও একটা বাচ্চা আছে, তাই জন্য এই বাচ্চাটাকে বাঁচাবার চেষ্টা করছে, দেখবে। তো এবার তুমি দেখবে ওই জিনিসটা ওয়ার্কই করছে না, বিকজ ওই ক্যারেক্টারটার সাথে তো আমরা থাকছি না বেশিক্ষণ, আর ওর যে বাচ্চাটার সাথে কি বন্ডিং হলো থ্রু আউট দ্য জাঙ্গল, সেটাও আমরা দেখতে পাচ্ছি। তো দুটো আলাদা ট্র্যাক, প্রথম কথা। আর এই যে একটা মেডিসিনের জন্য যাচ্ছে কোনো জায়গায়, এবং যে লোকটা আর কি সেটা রিসার্চ করতে এসেছে সে একটা বদমাইশ লোক, ঠিক আছে, পরে বিট্রে করবে। এই গল্পটা ইটসেলফ হচ্ছে অ্যানাকন্ডাস দ্য হান্ট ফর দ্য ব্লাড অর্কিড, যেটা অ্যানাকন্ডার পার্ট 2 2004 না 3 এসেছিল। আর ওই ছবিটার মারাত্মক রিওয়াচ ভ্যালু, প্রত্যেকে দেখেছে। ওই ছবিটার গল্পটা এটাই, যে ওরা ইন্দোনেশিয়াতে যায় একটা জায়গাতে ফুল আনতে, এক রকমের ফুল আছে যেখান দিয়ে মেডিসিন তৈরি হবে, এবং ওই ফুলগুলো আর কি রেয়ার আর কি, এবং ওখানে অ্যানাকন্ডারা রয়েছে। তো সেরকম আর কি গল্পটা ছিল, কিন্তু সেই ছবিটা কত রিওয়াচ ভ্যালু আছে, টিমের মধ্যে কেমিস্ট্রি, প্রত্যেকটা মোমেন্ট, এখানে কিছুই নেই, একদমই নেই কিছু। তো সেটাই আর কি প্রবলেম্যাটিক আর কি, মানে আমার একেবারেই জমেন। আর ডাইনোসর অ্যাটাকের সিন গুলো ওয়ার্ক করছে না, কোনো টেনশন নেই, থ্রিল নেই, কিচ্ছু নেই। ক্লাইম্যাক্সটা সব থেকে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট অ্যাকচুয়ালি। আর ওই ডাইনোসরটা কি ভাই, ওই ডাইনোসরটা কাউকে মারতে পারছে না, ওই অত বড় 6টা হাত নাকি, মুখটা এলিয়ানের মতো। ও মানে ওই ডাইনোসরটা দেখে কি বোকা বোকা, ওকে এরকম রেড এটা দিয়ে লাগাচ্ছে, ও চলে এলো, আবার ওকেও মারতে পারলো না। আমি বললাম ভাই, আমি সিরিয়াসলি আমার মনে হচ্ছে যে ভাই তোর থেকে, তার থেকে টিরেক্স কে দেখাতে পারতো। টিরেক্স এর থেকে মানে একে দেখাচ্ছে এর মিউটেশন হয়েছে, এই হয়েছে ওই হয়েছে, এত ডেঞ্জার, তাহলে তুই কি ডেঞ্জার, क्या ডাইনোসর বনে গেল। সবাইকে বাঁচানোর চক্কর থাকলে হবে না, এটা পরিষ্কার কথা, যে সবাইকেই বাঁচিয়ে নেবে। একটা আধটা ক্যারেক্টারকে স্যাক্রিফাইস করে দাও, তখন তো অ্যাকচুয়ালি ডাইনোসর গুলোকে মানে অডিয়েন্সের চোখেও তারা বড় হয়ে যাবে, যে হ্যাঁ ভাই এরা কিন্তু সত্যিকারের ফরডিয়াল ক্ষতি করতে পারে। বারবার যদি পাথরের আশেপাশে গিয়ে লুকিয়ে যাচ্ছে, মুখ ঢোকাতে পারছে না ডাইনোসর, এইভাবে বাঁচিয়ে দিলে হবে নাকি? অদ্ভুত দেখিয়েছে ছবিটা তো। না না, ব্যাপারটা হচ্ছে কি, ওই যে জুরাসিক পার্ক 1 এর যে স্ক্রিপ্ট রাইটার তাকে নিয়ে এসছে ফেরত, যে স্পিলবার্গের স্ক্রিপ্ট লিখেছিল তাকে ফেরত এনেছে। এবার তারপরে তাকে এনেও যে কি আলটিমেটলি লাভের লাভ হয়েছে যায়, আমি তো খালি ভাবি এখন স্টিভেন স্পিলবার্গ এই ছবিগুলো দেখে কি ভাবে বাড়িতে বসে, যে ভাই তোরা কি বানাচ্ছিস টেকনোলজি নিয়ে, গিয়ে দেখ 1992 তে আমি কি বানিয়েছিলাম। এখন আমার মনে হচ্ছে যেটা কি বলতো, যে অডিয়েন্সের অ্যাটেনশন স্প্যান নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা ফিল্ম মেকাররা শুরু করে দিয়েছে। আদারওয়াইজ কিন্তু এরকম ছবি, মানে আমরা কিন্তু এরকম ছবি শুধুমাত্র মানে এই যে প্লট পয়েন্ট ভিত্তিক, এবং প্লট পয়েন্ট গুলো জাস্ট আসছে ছবির মধ্যে আর কি, টাচ করে করে বেরিয়ে যাচ্ছে, এরকম ছবি কিন্তু এরকম করে আমরা প্রচুর দেখছি, শুধুমাত্র এই সিনেমাটা বলে নয়। সেটা আমার মনে হচ্ছে যে একটু বেশি এই যে রিল কনজিউম করা অডিয়েন্সের, সেগুলোকে নিয়ে একটু বেশি সিরিয়াস হয়েছে ফিল্ম মেকার। আমার মনে হয় যে ওইসব ভুলে গিয়ে ছবি বানানো উচিত, ঠিক পাবলিক দেখবে ভালো জিনিস কানেক্ট করবে। আমরা এই ছবিটার আগেই বোধহয় আগের সপ্তাহে ছবি এসেছিল F1 ফর্মুলা 1, আমরা ফর্মুলা 1 নিয়ে আলাদা কথা বলবো। এবার সিদ্ধার্থ আনন্দ দুদিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছিল যে ফর্মুলা 1 ছবিটা লোকে কি করে ভালো লাগছে, ছবিটা তো ফর্মুলা 1 গাড়িতে তো কেউ চালায়নি, ওই গেম তো লোকে সেরকম ভাবে দেখে না। ওটা নিয়ে খিল্লি হয়েছে, ওই ফাইটারের সময় বলেছিল না যে ফাইটার চলেনি বিকজ এখানে বহু লোকে প্লেনে চড়েনি, তাই জন্য চলেনি। তো লোকে বলছে ফর্মুলা 1 তো ইন্ডিয়াতে হেভি চলছে, বলছে তাহলে কি সবাই ফর্মুলা 1 গাড়ি চালিয়েছে। এবার এটা নিয়ে বিশাল খিল্লি হচ্ছে বিষয়টা নিয়ে। এবার আমার যেটা বলা সেটা হচ্ছে তুমি ফর্মুলা 1টা দেখবে, সব থেকে যেটা বেশি ভালো লাগে ফর্মুলা 1 দেখো, ফর্মুলা 1-এর শেষে যে জায়গাটা ও টেনশন তৈরি করে দেয়, যে মানে আমরা না সিনেমা হলে এরকম ভাবে বসি যে কি হবে কি হবে, মানে ফাইনাল জায়গাটা এরকম। তুমি দেখবে ছবিটার যে শুরুটা অডিয়েন্সের মাথায় এরকম ভাবে জিনিসটা বসিয়ে দিল, যখন ক্রেডিট পড়ছে খুব ভালো করে দেখবে, যখন ক্রেডিট পড়ছে এতটা ক্রেডিট পড়াটাও ওই ছবিটার সাথেই যুক্ত, তোমার মনে হবে যে আমরা যেন একটা স্টেডিয়ামে বসে আছি এবং পুরোপুরি F1 রেস চলছে। এখানে এই ক্যারেক্টারটা জার্নি, গেমটা কিন্তু থ্রু আউট ছবির মধ্যে ড্রামা কিন্তু খুব কম। ফর্মুলা 1-এ এই যে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে বন্ডিং, ওর বন্ধুর সাথে বন্ডিং,
কিন্তু ছবিটার এই যে ওয়ার্ল্ডটা বানিয়েছে ফর্মুলা ওয়ানের, সেটা এতটা ব্যাপকভাবে বানিয়েছে যে আমরা ওই ওয়ার্ল্ডে ঢুকে গেছি। এবার ড্রামা থাকুক সেটা কম থাকুক, কিন্তু ওই গেমটার মধ্যে অদ্ভুত ড্রামা আছে। যখন একটা ক্যারেক্টার রাস্তা থেকে বেরিয়ে যায়, যে গাড়িটার চাকাগুলো লোড করে, তারও টেনশন থাকে একটা। যখন ওর বন্ধুটা, সে তার কোম্পানিটা আগের মতো জায়গায় নেই, ওইটার একটা টেনশন থাকে। যখন এরকম ছোট ছোট ডিটেলিং গুলো করে দিয়েছে, এবার যেটা ও বলছে জুরাসিক পার্কের সম্পর্কে সব থেকে বড় সমস্যা হচ্ছে এই যে ট্রুপস গুলো, যে এখানে ওরা লোকাবে, এখান থেকে বেঁচে যাবে, এই প্রত্যেকটা জিনিস আমরা দেখে ফেলেছি। তাহলে এখন কি, এখন প্রথমে ছবির আধ ঘন্টা অ্যাটলিস্ট এই যে ক্যারেক্টার, যে প্রোটাগনিস্ট রয়েছে, তাদের সম্পর্কে আমাদের ইনফরমেশন দেওয়া। কারণ এই তথ্যগুলো অরিত্র আমরা কিন্তু সাগর আমরা দেখে ফেলেছি, জানি আমরা। যখন প্রথম জুরাসিক ওয়ার্ল্ড এলো, তখন যেরকম ভাবে এই জায়গাটা দেখাচ্ছে, এখানে একটা ওয়েলের মতো ডাইনোসর রয়েছে, বা যেরকম ভাবে ইরফান খানের ক্যারেক্টারটা ন্যারেট করছে বিষয়পত্রগুলো, তখন ওই ইনফরমেশন গুলো আমাদের জন্য নতুন। কিন্তু এখনের বিষয়পত্রগুলো কিছুই নতুন না, ওগুলো আগের জিনিসপত্রগুলোই আমাদের ছাপাচ্ছে। তাহলে অ্যাটলিস্ট ইমোশনটা বিল্ড করার জন্য এমন জিনিসপত্রগুলো প্রথমে দেখানো হোক, যেখানে এই ক্যারেক্টারের ডাউনফল কি হতে পারে, এই ক্যারেক্টারের ক্রাইসিস কি আছে, এর নিড কি আছে, এগুলো অ্যাটলিস্ট প্রথম 20 মিনিট এস্টাবলিশ হোক। এবার সব ছবির ক্ষেত্রে যেটা হচ্ছে, ম্যাক্সিমাম ছবির ক্ষেত্রে হচ্ছে, প্রথম 5 মিনিট তারা দেখায় যে 5 মিনিট সময় আমি দেবো এই বিল্ড আপটার জন্য। 5 মিনিটে ওই বিল্ড আপটা সম্ভবই না। এবার 5 না, মিনিটে ওই কিন্তু বিল্ড আপ, জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থে কিন্তু অনেকটা টাইম দিয়েছে। তুমি দেখবে বোটে করে ওরা যখন প্রথম দিকে যাচ্ছে, ওরা কিন্তু অনেকক্ষণ ধরে নিজেদের মধ্যে কথা বলছে, স্কারলেট জোহানসন ওই লোকটা, ঠিক আছে? এরম নয় কিন্তু যে হয়নি। স্পেস দেয়নি। তুমি দেখবে আইল্যান্ডে Moment পৌঁছেও হয়নি। কিন্তু ওরা কথা বলছে, কিন্তু ওগুলো না মানে কিছু মানে ড্রামা সিনটা এতটাই দুর্বল যে ওয়ার্কই করছে না। ওই যখন এই ড্রামা সিকোয়েন্স গুলো অ্যাকচুয়ালি হচ্ছে, কি হয়ে গেছে, একটা ছবিতে না কিছু জিনিসপত্র, একটা ওই ছবিতে কিছু সিকোয়েন্স, জিনিসপত্র ইউনিক হতে হয়। মানে এখানে স্কারলেট জোহানসনের সঙ্গে যে অ্যাঙ্গেলটা, ওই লোকটার, আমি ভদ্রলোকের নাম জানি না, অভিনেতার নাম জানি না, ওদের দুজনের মধ্যে যে ইকুয়েশন দেখাতে চেয়েছে যে ওদের মধ্যে একটা সম্পর্ক ছিল প্রিভিয়াসলি, সেই অ্যাঙ্গেলটাও মানে আর কি মানে জানা টেমপ্লেট, মানে সবকিছু আর কি এখানে জানা, মানে একদম রুটিন। তুমি দেখবে অরিত্রদা হাউস অফ স্টেটস এ প্রিয়াঙ্কা চোপড়া ক্যারেক্টারটার সঙ্গে ইয়ের, বলো না, ইবরা কি যেন ইদ্রিস নাম এলবা, ভদ্রলোকের? ইদ্রিস এলবা, ইদ্রিস হ্যাঁ, এলবা। ওদের ওদের দুজনের মধ্যে একই রকমের একটা ইকুয়েশন দেখিয়েছে। তো এটাও খুব ট্রোপ, মানে এটাও একটা থাকে ছবির মধ্যে। তো এই ছবিটা তো সবই টেমপ্লেট হয়ে গেছে, কিছুই আর কি এরকম নেই যেটা দেখে মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে এটা দেখি। সেটা ঠিক। আর রূপম কি বলছিলে? আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, এই ছবিটার মধ্যে ডাইনোসর থেকে শুরু করে এদের যখন ওই ব্যাপারটা সার্ভাইভালে চলে আসবে, যখন এদেরকে এখান থেকে বেরোতে হবে, এই বিষয়টার মধ্যে তুমি বলো, যদি আমি খুব সারপ্রাইজিং এলিমেন্ট, খুব নতুনত্ব কিছু না আনি, জিনিসটা তো আমরা তো আর এমন তো হচ্ছে না জুরাসিক ওয়ার্ল্ড থেকে শুরু করে রিবার্থের এই যে দূরত্বটা, এটা প্রচুর দূরত্ব, এবং তারা এখন বিশাল কিছু অ্যাচিভ করে ফেলেছে। আজ থেকে 5 বছর আগে আমরা যেরকম ডাইনোসর দেখেছি, 10 বছর আগে যেরকম দেখেছি, এখন জিনিসটা সেরকমই দেখছি। এবার তারা বলছে, প্রত্যেকবার বলছে, এই যে এবার ডাইনোসরটা রয়েছে, মেন যে ডাইনোসরটা রয়েছে, এটা আগের থেকেও ভয়ানক। কিন্তু ভিজুয়ালি সেটা অডিয়েন্সকে ফিল করানো যাচ্ছে, আর জিনিসটা তো কাইন্ড অফ একটা লিমিটেশনের পরে আর ওটাকে এমন ভাবে এক্সিকিউট করা যাচ্ছে না যে ভিজুয়ালটা আরো ব্যাপক হোক। আমি যে এলিমেন্টস গুলো দিচ্ছি, সেগুলো কাইন্ড অফ আজ থেকে 3 বছর আগেও দিয়েছি, 5 বছর আগেও দিয়েছি, 10 বছর আগেও দিয়েছি। তাহলে আমাকে এমন কিছু ড্রামায় আনতে হবে যেটা ইউনিক হবে, ন্যারেটিভে একটা ইউনিকনেস আনতে হবে। কিন্তু আমি সেগুলো আনতে পারছি না, এবং সেখানে প্রত্যেকটা ক্যারেক্টার যেরকম ভাবে বাড়ছে, যেরকম ভাবে ইন্ট্রোডাকশন হচ্ছে, এগুলো প্রত্যেকটা জিনিসই দেখা। ফলে মানে আমি দেখছি, তুমিও বলছো না যে প্রথমের যে পোর্শনটা ছবি, যখন ওই ড্রামার পোর্শনটা ছবি আমি দেখছি, প্রত্যেক আমার চারিপাশে যারা রয়েছে, অডিয়েন্স ভালো ছিল হলে, কিন্তু অডিয়েন্স নিজেদের মধ্যে কথা বলছে, তারা ফোন ঘাটছে, যেটা হয়ই না এরকম ধরনের ছবির ক্ষেত্রে। মানে আর যখন রিভিল হচ্ছে ক্যারেক্টার, কারণ না ভিডিও করার কোনো ইন্টেনশন নেই, সব দেখছে, হাসছে। এরকম হাসতে আমি মা ছবির ক্ষেত্রে দেখলাম অডিয়েন্স, যে ইনফরমেশন দিচ্ছে, কথা বলছে, লোকে নিজেদের মধ্যে আসছে, ক্লিক করছে। বলে অডিয়েন্সের ওই অ্যাটেনশনটাই নেই। মেকারদের এটা ভাবাই উচিত না যে অডিয়েন্স কি প্রথম আধ ঘন্টায় বোর হবে, না তারা ইনফরমেশন গুলো শুনবে। খুবই যদি ভালো করে বানান ইনফরমেশন, লোকে মানে মন্ত্রমুগ্ধ হয়ে শুনবে, সেটা 8 ঘন্টা কি 1 ঘন্টা হলেও শুনবে। তো তুমি মেকিং এই ধরনের ছবিগুলোর মধ্যে, এই ধরনের ছবিগুলোর মধ্যে থেকে একটা টেকনিক অ্যাপ্লাই করে, ম্যাক্সিমাম ছবির মধ্যে, ভালো ছবিগুলোতে ফার্স্ট 30 মিনিট ওইভাবে ধরে ধরে বিল্ড আপ দেয় সেরকম নয়। নর্মাল সিনেমার যে স্ক্রিন প্লে রুটিন হয় সেটাকে ব্রেক করে দেয়। ব্রেক করে ওরা শুরুতে আগে নিয়ে চলে যায় হচ্ছে ওই আইল্যান্ডে। এবার আইল্যান্ডে অ্যাকশন সেট পিসের মাঝে মাঝে ওই ড্রামার পোর্শন গুলোকে ঢোকায়, সেখানে বিল্ড আপ দেয় ক্যারেক্টার গুলোকে, ওই রিলেশনশিপ গুলোকে একটু একটু করে।
শুরুতেই 20 মিনিটে বিল্ড আপ দেবে সেটাই সবসময় ম্যান্ডেটরি তাও নয়, সেরকম একটা অ্যাপ্রোচও যেতে পারতো যে আইল্যান্ডে যাওয়ার পরে না তৈরি না, হয়েছে। যে অ্যাপ্রোচেই যাক ওই ড্রামাটা ওয়ার্ক করতে হবে। আমার কথা হচ্ছে এই এই সিনেমার যে প্রথম যে প্রায় আধ ঘন্টা যেখানে ওই জলের মধ্যে যে ডাইনোসরটাকে ওর ডিএনএটা এক্সট্রাক্ট করে, খুব ফ্ল্যাট। এবার তুমি দেখবে ওই পোর্শনটা অ্যাকচুয়ালি জজ থেকে লিফটেড। জজের মধ্যে তুমি জজ দেখেছো? জজ যেটা 1975 যেটা ফার্স্ট পার্ট, যেটা স্পিলবার্গের। ওই জজে যখন তিনটে লোক ওই শার্কটাকে হান্ট করতে যায়, ওরা বোটের মধ্যে নিজেদের মধ্যে কথা বলতে থাকে আর মাঝে মাঝে শার্কটা অ্যাটাক করে, ঠিক আছে? তারপর ফাইনালি আসে একটা লোককে খেয়ে নেয়, তারপর ওরা মারে হারপুন দিয়ে, হোয়াট এভার যাই আছে। এই এই সিনেমাটার মানে যে জজের যে ক্লাইম্যাক্সটা, এটা হচ্ছে এই সিনেমার প্রথম দিকটা। কিন্তু তুমি জজ অ্যামাজন প্রাইমে মনে হয় আছে, সাগর নীল, 1975 এর ছবি, চালিয়ে একবার দেখো। ওখানে ওই তিনটে লোক যে বোটের মধ্যে বসে কথা বলছে না, ওই কথাটার মধ্যে একটা ফিলোসফি আছে, ঠিক আছে? ওখানে ইমোশনটা তুমি ফিল করতে পারবে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য। এবার সেই ব্যাপারটা হচ্ছে না এখানে, প্রবলেমটা ওখানে। এবং যখন বানানো হয়েছে ওখানে কিন্তু ওরকম ভাবে প্রমিনেন্ট ভাবে দেখানো হয়নি। না মানে যেরকম চাঁদের পাহাড় লেখা হয়েছিল যে বুনিপকে দেখানো হচ্ছে না টেক্সটে, এখানেও কিন্তু প্রেজেন্টেশনটা ওরকম যে আসছে আসছে এরকম ডিজাস্টার হবে, কিন্তু দেখানো হচ্ছে না। এবং ওটা যে এতটা ভয়ানক, মানে দেখার সময় মনে হয় কি যে এবার দেখাবে এবার দেখাবে, কিন্তু ওরভাবে দেখাচ্ছি না প্রমিনেন্ট ভাবে। মানে ওই ট্রিটমেন্টটা না অদ্ভুত ট্রিটমেন্ট। না, এবার আমি তোমাকে বলছি, জজের মেকিং এর একটা ডকুমেন্টারি আছে, ঠিক আছে? এবার অ্যাকচুয়ালি ওরা শার্ক বানিয়েছিল, মেকানিক্যাল একটা শার্ক বানিয়েছিল, যেটা ওরা দেখাবে ঠিক করেছিল স্পিলবার্গ। এবার কি হয়েছে, শার্কটা যখন রেডি হয়ে গেছে, তো সেদিনকে জর্জ লুকাস, যে স্টার ওয়ার্স এর ডিরেক্টর, সে এসেছিল সেটে। ওরা তো বন্ধু হয়, স্পিলবার্গ ওরা সবাই। তো জর্জ লুকাস কি হচ্ছে, শার্কটার ভিতরে ঢুকে শার্কটাকে চেক করছিল যে ভিতরটা দেখি কিরকম করেছে আর্ট ডিরেক্টর। যেই ও ঢুকেছে শার্কটার ভিতরে, মানে অর্ধেক মাথাটা গলিয়ে ঢুকেছে জর্জ লুকাস, শার্কটা ভেঙে গেছে, ঠিক আছে? শার্কটা ভেঙে গেছে। আর এইসব হচ্ছে ওরা যেখানে শুট করছে সেইখানে। এবার শার্কটা ভেঙে গেছে, এবার আর্ট ডিরেক্টর বলছে আমার কাছে মাল মশলা নেই, আমি জানি না এটা কিভাবে আর ফিক্স করতে পারবো না আমি এক রাত্রির মধ্যে। আর জজ না পুরো প্রোডাকশন লিম্বোতে ফেসে গেছিল। ওরা যে বাজেট নিয়ে যেটা দিন ভেবে গেছিল তার সেসব পেরিয়ে গেছিল। এবার স্পিলবার্গের তখন বয়স হচ্ছে 24, হি ওয়াজ 24, ঠিক আছে? এবার 24 বছরের একটা ছেলে প্রথমে অত বড় ছবি পেয়েছে, তারপরে বাজেট ফাজেট সব এক্সিড করে গেছে, সমুদ্রের মধ্যে শুটিং। আর যে মেকানিক্যাল শার্কটা ঝগড়া করে স্টুডিওর সাথে তৈরি করেছে, সেটা জর্জ লুকাস ঢুকে ভেঙে দিয়েছে। এবার শুটিং করতেই হবে, এবার কি করবে বুঝতে পারছে না, সবাই টেনশনে। আর জর্জ লুকাস খালি স্পিলবার্গকে সরি বলছে যে ভাই সরি সরি, আমার জন্য এরকম হলো। বলছে না না ঠিক আছে। ও রাত্রিরে ভেবেছে, বলছে যে ঠিক আছে শার্কটাকে দেখাবো না। এটাই মজা, শার্কটা যে কোথায় আছে আমরা জানি না, কিন্তু শার্কটা আসছে, শার্কের পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখাবো। যে যখনই অ্যাটাকটা হয়, শার্কটা যে কিভাবে মানুষকে দেখবে, জলের তলা দিয়ে এসে পাটা দেখবে, আমি ওই ওই পার্সপেক্টিভে যাবো। তো তুমি দেখো ওরা কি লেভেলের ডিরেক্টর ছিল। তারপরে তুমি দেখবে খালি ক্লাইম্যাক্সে একমাত্র শার্কটাকে দেখায়, ঠিক আছে? তার আগে দেখাই না ওকে, ঠিক আছে? খালি ওই ডানাটাকে দেখায় আর ও কিভাবে অ্যাটাক করছে সেটা দেখায়, আর রক্ত ফক্ত দিয়ে। কিন্তু ওটা দিয়েই যে টেনশনটা ক্রিয়েট করে দিয়েছে স্পিলবার্গ, তোমার আর শার্ক ফার্ক দরকার নেই। আর তুমি দেখবে জজে তারপর থেকে যত পার্ট এসছে সবাইতে বড় বড় শার্ক দেখিয়েছে, কোনো ওই ইম্প্যাক্ট নেই। তো ওটাই আর কি, মানে এখন কি হয়ে গেছে না, মানে ডিরেক্টররা এই ধরনের ছবির ক্ষেত্রে টেকনোলজির উপর এত বেশি ডিপেন্ডেন্ট যে কোনো ক্রিয়েটিভিটি নেই, কোনো ক্রিয়েটিভিটি নেই। তোমাকে তো ওইটাকে বুদ্ধি করে খেলতে হবে না। জুরাসিক পার্ক 1-এ দেখবে, আমি এখনো যখন দেখি জুরাসিক পার্ক 1, ওই যে প্রথমবার টিরেক্সটা যেখানে অ্যাটাক করে, তুমি দেখবে আগে ওকে বিল্ড আপ দিয়েছে, দেখেছো? জলটা রাখা আছে, জলের মধ্যে এরকম বারবার ভাইব্রেশন আসছে, ঠিক আছে? তারপর ধীরে ধীরে আসছে, এসে ভাঙলো, মানে প্রত্যেকটা সিন গুজবাম, আমি বলছি এখনই গুজবাম লাগে। ওটা ডিরেকশনের উপর ডিপেন্ড করে, মানে ওটা এরকম নয় যে টেকনোলজি থাকলেই যা খুশি বানিয়ে দেবো। যাই হোক, আমরা F1 নিয়ে একটু কথা বলে নিই। F1 তো রূপম তো অলরেডি বললো ওর কিরকম লেগেছে। আমার মনে হয়েছে দেখো, মানে F1 যেটা করবার চেষ্টা করেছে, আমার এটা পার্সোনালি মনে হয়েছে যে একটা ছবি আছে দেখবে রন হাওয়ার্ডের, আউটস্ট্যান্ডিং সিনেমা, নাম হচ্ছে রাশ বলে, ঠিক আছে? এই F1 ফর্মুলা 1 নিয়ে আর কি, ঠিক আছে? দুটো, মানে ওটা একটা পিরিয়ড গল্প, দুটো ড্রাইভারের রাইভালরি নিয়ে। ক্রিস হেমসওয়ার্থ আছে ওটাতে, দেখো পারলে ছবিটা, হেভি সিনেমা রাশ। তো ওই সিনেমাটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড এই জনরার মধ্যে। কিন্তু ওটাতে না
ওরা ড্রামাটার উপর বেশি ফোকাস করছে, যে দুটো লোকের ফিলোসফি কি, রাইভালরিটা কি নিয়ে, ড্রামাটার উপর অনেক বেশি। বা ফোর্ড ভার্সেস ফেরারি তো তাই। এবার এখানে ডিরেক্টর যে কোসেনস্কি, ও ভেবেছে যে ভাই আমি ওই জোনটার মধ্যে যাবোই না। তো বাকি দেখবে ছবিটা কিন্তু ওই ছবিটা F1ও কিন্তু অ্যাকচুয়ালি খুব টেমপ্লেট ছবি, যে যা যা তুমি এক্সপেক্ট করবে তাই হচ্ছে, মানে সব কি আন্ডারডগ স্টোরি হ্যান ত্যান সব সে। ও বলছে ভাই আমি রেসটাকে এমন ভাবে দেখাবো যে তুই ট্রান্সপোর্ট হয়ে যাবি মাঠের মধ্যে, মানে ইউ আর ইন দ্য মানে দ্যাট ট্র্যাকস। এই অ্যাপ্রোচটা মানে আমরা নতুন লেগেছে। ও দেখবে ইভেন ওই যে টম ক্রুজের ওই ছবিটা কি ছিল, টপ গান ম্যাভরিক, ও তো সেম জিনিস ছিল, যে তুমি যেন নিজে ককপিটে বসে আছো। তো সেই ফিলটা এই ছবিটা কোথাও দিতে পেরেছে। জোসেফ কসেন্স কি করে, ওর তুমি স্পাইডার হেডেও দেখবে যে দুটো না জেনারেশন বানায়, ঠিক আছে, এবং দুজনের মধ্যে কনফ্লিক্ট রাখে, এবং এই কনফ্লিক্টটা বেশিক্ষণের জন্য থাকেও না, কিন্তু সামান্যক্ষণের জন্য থাকে, এবং এবার এই দুজনে একে অপরের পরিপূরক হয়। এবার যেভাবে এটা করে তুমি দেখবে টপ গান ম্যাভরিকও না ওটা হেভি ওয়ার্ক করে যায়। যখন দুজন মিলে ওই কাজটা করছে, ওখান থেকে সার্ভাইভ করে বেরোচ্ছে, ওই জায়গাটা দুজনকে অডিয়েন্স চিয়ার আপ করে, এবং ঠিক এখানেও তাই। আর ও, তুমি ভাবো ব্র্যাড পিটকে 60 বছরের অধিক প্রেজেন্ট করেছে। ব্র্যাড পিট যখন শুয়ে আছে না, কি লাগছে, মানে ওকে দেখে তখন মনে হচ্ছে কি চিৎকার করে, ভাই কি লাগছে দেখতে। ব্র্যাড পিট যখন একদম ছবির শেষ জায়গাটায় যখন চলে যাচ্ছে ওই শার্টটা পরে, মানে কি লাগছে বলতো। টম ক্রুজ ব্র্যাড পিট এদেরকে এরকম প্রেজেন্ট করে, আমার হেভি লেগেছে কাজটা। আর হ্যাঁ বল বল। ওটা থেকে কিন্তু সিদ্ধার্থ নোট নিয়ে নিয়েছে কিন্তু। সিদ্ধার্থ আনন্দ তো টম ক্রুজের ওই ডেজ অফ থান্ডার থেকে অলরেডি তারারাম্পম বানিয়েই ফেলেছে এক সময়। বল বল তুই কি বলছিলি বল। আমি ওটাই বলছিলাম, আর কিছু বলার ছিল না, যে সিদ্ধার্থ নোট নেওয়া শুরু করে দিয়েছে, আর কিছু বলার নেই। আর না অ্যাকচুয়ালি ব্র্যাড পিটে এটাই দেখো থ্রু আউট মেনটেন করেছে বিষয়টাকে। তুমি দেখবে লাস্টে মানে ক্যারেক্টারটাকে না বারবার ওটা ওই সিনটাকে আনে, ডায়লগটাকে আনে, যে টাকা পয়সার জন্য করছি না। লাস্টে দেখবে যে ও একটা সিম্পল একটা টুর্নামেন্ট খেলতে যায় F1 জেতার পরবর্তীতে, ওখানকার লোকজন অবাক হয়ে গেছে যে ভাই এ এখানে কি করতে এসেছে, টাকা পয়সা বেশি দিতে পারবো না। তো ওই জায়গাটাও আমার ভালো লেগেছে, যে ক্যারেক্টারটাকে না মানে মেনটেন করেছে। সব থেকে ভালো লেগেছে হচ্ছে ওই যে যখন ও ট্রফিটা পায়, ওর বন্ধুরাকে ট্রফিটা দিয়ে দেয়, এবং বন্ধুরা সত্যি ওই ট্রফিটার যে গুরুত্বটা বোঝে, ও ওই ট্রফিটা নিয়ে পাগল থাকে, এবং ও অডিয়েন্সের দিকে দেখছে না, আস্তে আস্তে শিফট করে হচ্ছে বন্ধুরার দিকে, এবং এক পকেটে পিছিয়ে থাকে। ওই জায়গাটা মানে এতটা ব্যাপক না, দারুণ। এবং দেখবে ওই ছেলেটার মায়ের সাথে ছোট কনভারসেশন রয়েছে, কনভারসেশনটা খুব কম, কিন্তু কনভারসেশনটা না আমার মনে হয় খুব ক্যাজুয়ালি রাখা এবং খুব ওয়ার্ক করছে। ওই যে মায়ের যে অবজেকশনটা খুবই ক্যাজুয়ালি বসিয়ে দিয়েছে, বাট ওটা না খুব ভালো ওয়ার্ক করছে, ভালো লাগে ওটা। ছবিটা মানে হেভি হেভি। আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে টেমপ্লেট ভাঙেনি, আমরা বলছি আরেকটা বলে নি। ছবিতে দেখবে, ছবি তো ভিজুয়ালস তো ব্যাপক, তুমি সাউন্ডের কাজটা দেখবে, যখন হচ্ছে গাড়িটা পাল্টি খায়, ব্লাস্ট হয়, তুমি দেখবে যখন হচ্ছে ব্র্যাড পিট এসে পৌঁছায়নি যতক্ষণ ধরে সাউন্ডটা না বন্ধ হয়ে রয়েছে, ঠিক আছে। ও যে কাজটা করলে মনে হবে কি যে আমাদের পুরো কানের পাশে সাউন্ডটা বাজছে, এবার যখন ওখানে স্প্রে করে আবার সাউন্ডটা মুভ করে যায়, ওইটুকু জায়গা, ওই যে ট্রিটমেন্টটা না সাউন্ডের ব্যাপক ব্যাপক। অ্যাকচুয়ালি রিয়েলিটি থেকে ইন্সপিরেশন নিয়ে এই ধরনের মিউজিকটা করা, মানে যখন কোনো একটা বড় ইভেন্ট, একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, অ্যাক্সিডেন্ট হতে হবে সবসময় তা না, কিছু একটা বড় যেটা তোমার অ্যাটেনশন সম্পূর্ণরূপে নিয়ে নিয়েছে, অটোমেটিক্যালি তুমি দেখবে যে আশেপাশে কি হচ্ছে তুমি সেটা অবজার্ভ করতে পারো না, তখন ওইটা কোনো মিউজিকের কি কাজই করছে না যেন, মানে আশেপাশের যে নয়েজ, তো সেটাকেই ওরা আনতে চেয়েছে। একটা গেল এটা, আর একটা যেটা বলছিলাম যে টেমপ্লেট মেনটেন করেছে যেরকম আমরা বলছি, আবার টেমপ্লেট কিন্তু কোথাও একটা ব্রেকও করেছে। কারণ তুমি দেখবে যে এখানে যে ক্যারেক্টার গুলো রয়েছে, ব্র্যাড পিটের ক্যারেক্টারটা হোক বা ব্র্যাড পিটের ক্যারেক্টারটা থেকে তবু একটু মেটেরিয়াল দিয়েছে, যে ওর কিছু ক্রাইসিস রয়েছে, ওর অনেকগুলো বিয়ে ভেঙেছে এক্সেট্রা এক্সেট্রা, কিছু প্রেস কনফারেন্সের মধ্যে কিছু রেখেছে। কিন্তু তাছাড়া বাকি ক্যারেক্টার গুলো যদি দেখো, বিশেষ করে এখানে তুমি যদি দেখো যে অ্যাকচুয়ালি কোম্পানিটার মালিক, মূল ক্রাইসিসটা কিন্তু এটাই রেখেছে যে এরা জিততে পারে না, এরা জিততে চায়, দ্যাটস ইট। এরকম নয় যে ভাইয়ের সঙ্গে ক্যাচাল রয়েছে, কি বাবার অ্যাঙ্গেল এনেছে, কি একটা বউয়ের অ্যাঙ্গেল এনেছে, যে বউয়ের সঙ্গে বৈবাহিক জীবনের সমস্যা, যেগুলো নর্মালি আমরা ধরো ইন্ডিয়ান সিনেমার অডিয়েন্স আমরা এগুলো দেখে অভ্যস্ত, যে এই সমস্ত একটা আনবে, সেই জিনিস করেন। ওদের একটাই ক্রাইসিস, সেটা হচ্ছে ওরা জিততে পারে না। আর ওরা বেসিক্যালি জোসেফ কোসেনস্কির এই ছবিটা বানানোর পিছনে ইন্সপিরেশন হচ্ছে নেটফ্লিক্সে একটা সিরিজ আছে, ডকু সিরিজ, ঠিক আছে, ওটা নাম হচ্ছে ফর্মুলা 1 ড্রাইভ টু সার্ভাইভ বলে, ঠিক আছে, অনেকগুলো এপিসোডস আছে, মানে ওটা বেসিক্যালি ডকু সিরিজ।
তো ওই ডকু সিরিজটা 2017 সালে এসেছিল, তো ওটার মধ্যে বেসিক্যালি প্রথম যে সিজনটা হয়েছিল, তো সেখানে যারা মেকাররা ছিল, ফিল্ম মেকাররা ছিল, তো তারা ধরো যারা একদম টপ টপ কোম্পানিজ যারা ওখানে আছে তাদেরকে অ্যাপ্রোচ করতে পারেনি। মানে ডকুমেন্টারি বানানোর জন্য তো তোমাকে ওই ড্রাইভারটার সাথে তো ইন্টারভিউ করতে হবে, তো অ্যাপ্রোচ করতে পারেনি, মানে দেয়নি, টাইম দেয়নি বা কিছু, ওরা ইন্টারেস্টেড ছিল না। তো তখন ওরা অ্যাপ্রোচটা নিয়েছিল যে আমরা ডাউন দ্য ল্যাডার যারা জাস্ট সার্ভাইভ করার জন্য, স্টে করার জন্য, যে এই সিজনটাতে আমি যাতে পার্টিসিপেট করতে পারি, আমি যাতে বেরিয়ে না যাই, কোম্পানি আমার ব্যাংকরাপ্ট না হয়ে যায়, তো এইরকম লোকেদের প্রথমে ইন্টারভিউ দিয়ে শুরু করেছিল, বুঝতে পারলে তো? যে যারা আর কি জাস্ট সার্ভাইভ করার জন্যই খেলছে। তো ওই ওই ডকুমেন্টারিটা দেখেই অ্যাকচুয়ালি ডিরেক্টর ইন্সপায়ার্ড হয়। ও বলে যে আমি আমি এই এসেন্সটাকেই ক্যাপচার করতে পারি, যারা হেরে যাচ্ছে তাদের গল্প, মানে যারা হেরে যাবে, যাচ্ছে যাচ্ছে অথচ ট্রাই করে যাচ্ছে, সেই এসেন্সটাকে ক্যাপচার করতে চাইছে আর কি। তো সেইখান থেকেই এই ছবিটা এসছে আর কি। এবং নায়িকাটাকেও খুব সুন্দর দেখতে, এটাও মেনশন করতেই হবে, খুবই সুন্দর দেখতে, ভালো লেগেছে নায়িকাটাকে। আচ্ছা চলো পরের এবার আমরা টপিকে যাই একটু আমরা। হিন্দি ছবির দিকে চলে আসি, আমরা হলিউড নিয়ে অনেকক্ষণ আলোচনা করছি, তো আমরা একটু হিন্দি আচ্ছা বাই দ্য ওয়ে আমি ছোট্ট একটা জিনিস বলে নিই, টম ক্রুজ কিন্তু ব্র্যাড পিটের এই ছবিটা F1 নিয়ে খুব মানে এক্সাইটেড ছিল, বলেছে যে আমি দেখতে চাই ব্র্যাডকে, এবং আমি আর ব্র্যাড একসময় রেস করেছি, 90s ওরা একটা ছবি করেছিল একসাথে, বলছে ছবিটা শুটিং হয়ে গেলে আমরা একসাথে রেস করতাম। তো ব্র্যাড পিটকে আবার মিডিয়া জার্নালিস্ট জিজ্ঞেস করেছে যে টম আপনাকে সাপোর্ট করছে, আপনার কি বলার আছে? বলছে আমার খুব ভালো লেগেছে, হ্যান ত্যান। বলছে আপনি আর টম কি আবার স্ক্রিন শেয়ার করবেন? বলছে দেখো আমি তখনই করবো যদি টম মাটিতে কিছু করে, জমির মধ্যে করলে করবো, আকাশ ফাকাশ থেকে ঝাঁপাতে পারছি না, আকাশ থেকে ঝাঁপাবো, ট্রেন থেকে ঝাঁপাবো, জলের নিচে। টম ক্রুজের পরের ছবিটার নাম হচ্ছে ডিপার বলে, পুরোটাই আন্ডার ওয়াটার শুট হবে। বলছে জলের নিচে চলে যাবো, বলছে এইসব করতে পারবো না, যদি ল্যান্ডের ওপর কিছু করে আই এম দেয়ার। এটা আমার হেভি লেগেছে। না অ্যাকচুয়ালি ওটাও বলেছে যে মানে টম ক্রুজ মানে 90s যখন রেস করতো ওরা একসঙ্গে ব্র্যাড পিটের সঙ্গে, তখন অ্যাকচুয়ালি টম ক্রুজই নাকি ম্যাক্সিমাম টাইম জিততো, ওটাও দেখবে বলে ওই পার্টিকুলার জায়গাটাতে যে এর দিকে। আর টম ক্রুজ বলেছে যে ব্র্যাডও খুব ভালো ড্রাইভার এমনিতে রিয়েল লাইফে, হি ইজ অলসো ভেরি গুড ড্রাইভার। যাই হোক, তো এবার আমরা হিন্দি ছবিতে চলে আসি। মেট্রো ইন্দিনও বেরিয়েছে এই শুক্রবার, তোমাদের কেমন লেগেছে ছবিটা? অনুরাগ বাসু তো রূপমের খুব পছন্দের ডিরেক্টর, অনুরাগ বাসু। আমি দেখো এই ছবিটা আমার কেমন লাগতে পারে, একবার ওই একটা জায়গায় বলছিলাম যেখানে একজন ছিলেন যিনি বলছিলেন যে ছবিটা খুব ভালো হবে। আমার মনে হচ্ছিল যে এই ছবিটার যে ফরমেশন, ছবিটার যে ধাঁচ, ছবিটার ক্যারেক্টার, সেগুলো লাইফ ইন এ মেট্রোর মতো নয়, এগুলো লুডোর মতো, এটা প্রথম থেকে আমার মনে হচ্ছিল। এবার সেই সমস্যাটা বেশিক্ষণ সিনেমা হলে ঢুকে গেলে থাকার কথা না, কারণ সিনেমা হলে যদি ক্যারেক্টারের সাথে আমি থেকে যাই, কোনটা লুডো কোনটা লাইফ ইন এ মেট্রো আমরা ভুলে যাবো। এবার মেট্রো ইন্দুনে যেটা আমার মনে হয় হয়েছে সেটা হচ্ছে ছবিটার ফার্স্ট হাফটা না, ছবিটা ভালো, ফার্স্ট হাফটা ছবিটা খুব ইন্টারেস্টিং লাগে, ছবিটার কমেডি খুব ওয়ার্ক করে। সেকেন্ড হাফটা যেটা হয় সেটা হচ্ছে এবার সেকেন্ড হাফে খুব স্ট্রেচড মনে হয়, সেখানে এতগুলো চরিত্র এতগুলো জিনিসপত্র হয়ে গেছে, খুব ওভার স্টাফ লাগে। আর দ্বিতীয় কথা হচ্ছে সেকেন্ড হাফে আলি ফয়সাল, ফাতিমা সানা শেখের গল্পটা নেই, গান আসলেই মমতাজ দৃশ্যের মতো আসে, ওটার কোনো ওই যে অত বড় একটা দুজনের মধ্যে কন্ট্রাডিকশন ঘটলো সেটার কোনো এক্সপোজার নেই, কিচ্ছু নেই। এর লাইফে সেটা গ্রোথ হচ্ছে কি ফেলিয়ার সে, ওগুলোর কোনো এস্টাবলিশমেন্ট নেই, এবং ছবিটা হুট করে সাডেনলি ছবিটা শেষ হয়ে যায় বলে মনে হয়। তা বলে কিন্তু ছবিটা কখনোই খারাপ সিনেমা নয়, বা এই ছবিটা দেখে মানে বলতে হয় ছবিটা বাজে ছবি বানিয়েছে, এটা একদমই নয়। ঠিক আছে, কারণ হচ্ছে অনুরাগ বসুর ছবি, এবং ও এই ছবিটার মেকিংটা তো ব্যাপক করেছে। তুমি দেখবে ছবির মেকিং নিয়ে না লম্বা সময় ধরে কথা বলা যায়, যখন ফাতিমা সানা শেখ আসবে ওর কাছে এবং আলি ফয়সাল নিজের প্রবলেম গুলো বলবে, তুমি দুজনের রিফ্লেকশন দেখছো, কাউকে ডিরেক্ট দেখছো না। তুমি অডিয়েন্স হিসেবে কাকে সাপোর্ট করবে দুটো ছায়ার মধ্যে বলতে পারবে। একটা পার্টিকুলার জায়গা রয়েছে যে বারের মধ্যে সবাই নাচ করবে, তো ভেতরে যখন দেখানো হচ্ছে নর্মাল, আর যখন বাইরে দেখানো হচ্ছে দেখবে প্রত্যেকে খুব জাগালি ভাবে দেখানো হচ্ছে। তো এই যে দুটোটাকে ডিফার করে দেওয়া, ছবির মেকিং জাস্ট ব্যাপক। এবং আমার জায়গায় খুব ভালো লেগেছিল ওটার ওই যে গানের থ্রু কনভারসেশন করা আমার হেভি লেগেছিল। এবার এখানে একটা জায়গা রয়েছে এরকম, ওটা আমার ভীষণ ভালো লাগে। ছবির মিউজিক তো মানে খুবই ভালো, গান খুবই ভালো, কিন্তু এই ছবিটার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, ছবিতে যে চরিত্রগুলো না লাইফ ইন মেট্রোর মতো সবকটা চরিত্র ভীষণ রিলেটেবল নয়। তুমি এখানে সারা আলি খানকে দেখবে তোমার চরিত্রটা খুব ফেক মনে হবে, কিন্তু তুমি লাইফ ইন মেট্রো দেখো সেখানে তোমার কান্নার চরিত্রটা কখনো ফেক মনে হবে না। এখানে সব থেকে বেশি রিলেটেবল মনে হবে
কঙ্কনা সেন শর্মা এবং পঙ্কজ ত্রিপাঠী সব থেকে বেশি রিলেটেবল, এবং ওদের পারফরমেন্স যেরকম, ওদের ইমোশন যেরকম, ইভেন ওদের মেয়ে স্টোরিটা যেরকম, ওগুলো ওয়ার্ক করবে। কিন্তু সবকটা ক্যারেক্টার কিন্তু তুমি এই ছবিতে দেখো ওয়েল ডিস্ট্রিবিউটেড নয়। ছবিতে রিনা গুপ্তা ফার্স্ট হাফে নেই, আবার সেকেন্ড হাফে ফাতিমা সানা শেখ নেই, সেখানে আলি ফেজাল নেই। এই বিষয়পত্রগুলো না ব্যালেন্স নয়, এবং একটা টাইমের পর আমার মনে হয় ছবিটা বিশাল বড় হয়ে গেছে, ছবিটা শেষ করতে হবে, ছবিটাকে ঝপ করে শেষ করে দিল। সারা আলি খানের ওই যে জায়গাটা, যে ও এবার দেখতে পাচ্ছে আদিত্য রয় কাপুর কোথাও একটা কি খুব ক্যালকুলেটিভ হয়ে গেছে। ও বলছে যে আমার হানিমুনের জন্য এখানে প্ল্যান হয়ে গেছে, ওখানে হয়ে গেছে, তাহলে কি করি? এবং ওটা দেখে ও রিয়েলাইজ করছে যে এরা সবাই কাইন্ড অফ একটা টাইমের পর এক হয়ে যায়, না, আমার বিয়েটা করা যাবে না। ওই যে রিয়েলাইজেশন টাইমই পেলো না, ব্রিথিং স্পেসই নেই, ওর নাম হলো আদিত্য রয় কাপুর নেমে গেল, ফলে ওটা ওয়ার্ক করবে কি করে? ওই যে আলি ফেজাল একটা বাবার সাথে সন্তানের যে কানেকশন, ওই গানটা গাইতে গিয়ে রিয়েলাইজ করা, ওখান থেকে যাওয়া, তুমি ওই কানেকশন গুলো ফিলই করতে পারবে না। কিন্তু তুমি লাইফ ইন মেট্রো দেখো, ওর যে কমেডিটা, ইরফান খানের যে ছোট ছোট পোর্শন, তুমি ওটাতে যেমন হাসবে, তোমার জন্য ওর যে কেকে মেননের যে পোর্শনটা ওটা ওয়ার্ক করবেই, ওই ছোট ছোট পাঞ্চ গুলো ওয়ার্ক, ধর্মেন্দ্রের পোর্শন গুলো ওয়ার্ক করবেই। কিন্তু এখানে শাশ্বতার পোর্শন কতটা ওয়ার্ক করবে? হ্যাঁ, অনুপম খেরের সাথে দর্শনা বণিকের যে জায়গাটা, সেটা ওয়ার্ক করছে। ছবিটার মধ্যে না ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, কিন্তু এই ছবিটা কখনোই লুডোর মতো হয়নি আমার কাছে। ছবিটা কখনো লাইফ ইন মেট্রোর ক্ষেত্রে হয়নি। লাইফ ইন মেট্রো তো পুরোনো ছবি, সেই ছবির তো মেকিং এত চকচকে না। তুমি আজকেও লাইফ ইন মেট্রো দেখো, আজ থেকে 10 বছর পরও দেখো, ছবিটা ভীষণ ভীষণ রিলেটেবল। ছবির গান ওয়ার্ক করবেই, এই ছবিরও গান ভালো, তবে এই ছবির মেয়াদ বা ছবির আয়ু কখনোই লাইফ ইন মেট্রোর মতো হবে না, লুডোর মতো হবে না। তার মানে এটা কিন্তু খারাপ সিনেমা না, এটা একটা ঠিকঠাক ছবি। তুমি দেখলে কিছু কিছু জিনিস ভালো লাগলো, কিছু কিছু জিনিস খারাপ লাগলো, ব্যাস, এটাই আমার মনে হয়। না দেখো, তাহলে লাইফ ইন মেট্রোতে তুমি যদি দেখো ধর্মেন্দ্রর যে পোর্শনটা ছিল, সেইটার মধ্যে যে পিওরিটি রয়েছে, সেই এসেন্সটা কিন্তু মানে তুমি অনুপম খেরের এই ট্র্যাকের মধ্যে, নীনা গুপ্তা ট্র্যাকটা এমনি ভালো, কিন্তু তুমি ওটা পাবে না, ওই ম্যাজিকটা তুমি পাবেই না। তো ওই ছবিটার সঙ্গে তুলনা করলে জাস্ট চলবেই না। আর ওখানে তুমি দেখবে যে পঙ্কজ ত্রিপাঠীর ক্যারেক্টার, সরি ইরফানের ক্যারেক্টারটা মন্টি, কঙ্কনা সেন শর্মা চলে যায় এবং সেখানে যে একটা বাওয়াল তৈরি হয় ক্লাইম্যাক্সে, ওরকম আদিত্যকে দিয়ে করাতে গেছে, কিন্তু সেইটাও হয়নি। বা তুমি দেখবে যে এখানে ব্যাপার হচ্ছে কেন বলো তো, এটা কারণটা হ্যাঁ, হচ্ছে কি, ওই ছবিটা কিন্তু না খুব সাটেল একটা ওয়েতে ট্রিটমেন্টটা আছে, মানে লাইফ ইন মেট্রোর কথা বলছি, ঠিক আছে? ওই জন্য কি হচ্ছে, যেহেতু ক্যারেক্টার গুলো ইটসেলফ প্রচন্ড রিলেটেবল ক্যারেক্টার, রিয়েল ক্যারেক্টার, তো প্রথম কথা হচ্ছে ওদের সাথে আমরা ইমোশনালি কানেক্টেড, ঠিক আছে? তুমি দেখবে এই যে ডিসব্যালেন্সটার কথা বলছো না, যে কেউ কখনো রয়েছে কখনো নেই, তুমি লাইফ ইন মেট্রো যদি দেখো ইরফান খান কিন্তু প্রথম দিকে নেই, একবারই ওকে দেখতে পাওয়া যায়। একটা প্রথমে মিটিংটা আছে কঙ্কনার সাথে, তারপরে কিন্তু অনেকক্ষণ ইরফান খান নেই, আবার কিন্তু অনেকটা পরে থেকে আছে যেখানে ও ইন্টারভিউ দিতে যায় কঙ্কনা। অ্যাকচুয়ালি কিন্তু রোলটা ছোট স্ক্রিন টাইম অনুযায়ী, কিন্তু যে, আর ওখানে দেখবে হিউমারটাও কিন্তু খুব সাটেল, যে ইরফান খান কিন্তু কমেডি করবো বললে কমেডি করছে না কিন্তু, ঠিক আছে? এবার এই ছবিটার ট্রিটমেন্টটাই হচ্ছে একটা হলিউড মিউজিক্যালের মতো, যেখানে ফোর্থ ওয়াল ব্রেক, তুমি দেখো প্রত্যেকটা ক্যারেক্টার অ্যানিমেটেড, মানে যেভাবে কাজটা করছে ওরা রিয়েল ক্যারেক্টার করে না। এবার আমার যেটা ছবিটা দেখতে দেখতে মনে ছিল যে সবাই যে একটা মানে এই এক্সাজারেশনটার কারণ হচ্ছে যে অনুরাগ বাসু এইভাবে দেখাতে চাইছে যে আমরা প্রত্যেকে একটা স্টেরিও টাইপ কি প্লে করছি রিয়েল লাইফে। মানে ধরো কেউ একটা সাকসেসফুল বিজনেস ম্যান, সেটা সে ওই যে টেমপ্লেটটা, যে একটা সাকসেসফুল বিজনেসম্যান হলে তার থেকে লোকে কি কি আশা করে, একটা গাড়ি থাকবে, বাড়ি থাকবে, হোয়াটএভার, সেটাকেই প্লে করবার চেষ্টা করছে। তাই জন্য এই একটা মানে একটা প্লেইং একটা যে ব্যাপার আছে, এটা ক্যারিকেচারিস ব্যাপার, তাই জন্য আসছে, এটা আমার মনে হয়েছে। তো ওটাকেই অ্যাড্রেস করতে চাইছে, কিন্তু তাতে প্রবলেমটা যেটা হয়, না আমি বলছি ওটাতে প্রবলেমটা যেটা হয় যে ওই যে অ্যানিমেটেড যে ব্যাপারটা চলে আসে না, ওখান থেকে তুমি যেই ইমোশনে সুইচ করবে, ইমোশনে সুইচ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। বিকজ তুমি একটা দেখছো চরিত্রটা একটা অ্যানিমেটেড চরিত্র, যেটা তোমার জীবনের সাথে খুব একটা জড়িত নয়, কানেক্টেড নয়, সার্ট করে তুমি চাইছো যে তুমি ওই লোকটার জন্য ফিল করো, ও একদম রিয়েল একটা প্রবলেমের সাথে ডিল করছে। না, ও কিন্তু এটা ওয়ার্ক করিয়ে দিয়েছে, ঠিক আছে? ও কিন্তু এটা ওয়ার্ক করিয়েছে প্রিভিয়াস ছবিতে, জায়গায় আসতে ওয়ার্ক করিয়েছে, লুডোতেও এটা ওয়ার্ক করিয়েছে। এবার বিষয়টা হচ্ছে তুমি যেটা বলছো, লুডোতে একটা জিনিস খুব ভালো, লুডোতে দেখো প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখাচ্ছে এরা খুব ফাঙ্কি, এবার এরা হাসির মাধ্যমে নিজের কান্নাটা লোকাচ্ছে। রাজকুমাররাও ওরকম ভাবে নাচ করতে 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 ও যখন কাঁদছে বা ওর যে ইমোশনটা, ওটা কিন্তু আমাদের উপর ওয়ার্ক করছে। বা অভিষেক বচ্চন, ও
ওরকম ভাবে একটা রুট ক্যারেক্টার একে মেরে চলে আসছে, বলছে এক কিডনি নিকাল লেতে বলতে ঘন্টা বারাক নেই পড়তা, সেই চরিত্রটার যে ইমোশন গুলো ওয়ার্ক করছে, তো ওই ছবিটার ট্রিটমেন্টটা এটা খেলতে গেছে, যে জিনিসটা বলছে ওটা হতে পারে। না না, কিন্তু তবে রূপম তুমি দেখবে লুডোতে ওই মানে ওই যে অ্যানিমেশন বা কমেডি যাই থাকুক, ওটার সাথে একটা ক্রাইমের অ্যাঙ্গেল অ্যাডেড ছিল, ঠিক আছে, ক্রাইম কমেডি ওটা ওই হ্যাঁ, জোনের মধ্যে ছিল, ঠিক আছে। বলছে এখানে কিন্তু কোনো ক্রাইম নেই, এখানে পুরোটাই ইমোশন। ওটার যে ইমোশনটা, লুডোর ইমোশনটা, বাচ্চা মেয়েটার সাথে সম্পর্ক, আদিত্য রয় কাপুরের সাথে, প্রত্যেকটা ইমোশন কিন্তু ওয়ার্ক করছে। আর এখানে কি হচ্ছে, এখানে ওয়ার্ক করলেও তুমি দেখবে খুব ভালো করে যদি ভাবো ওয়ার্কটা করছে, তার কারণ কি, পিছনে একটা ওরকম গান রয়েছে, ঠিক আছে, এত কিছু রয়েছে, তারপরে ওটা একটা মানে সার্টেন লেভেল দিয়ে ওয়ার্ক করছে, আবার পরেরটা ওয়ার্ক করছে না, ঠিক আছে। তো এটার মধ্যে আমার মনে হয় না যে প্রচুর ডেপথ নেই বলে আমার মনে হয়, যে লাইফ ইন মেট্রো যতটা আর অলরেডি এই যে বিষয়বস্তুগুলো দেখাচ্ছে ছবিটার মধ্যে, যে যে টপিকস গুলো তুলেছে, এই টপিকস গুলো তো আমরা বিভিন্ন ওয়েব সিরিজ, তারপরে বিভিন্ন সিনেমা অ্যান্থোলজিতে অলরেডি দেখে ফেলেছি। তো লাইফ ইন মেট্রোতে যে ফ্রেশনেসটা ছিল, সেই ফ্রেশনেসটা তো আজকের দিনে দাঁড়িয়ে এই ছবিটার মধ্যে নেই, প্রথম কথা। একদম একদম লুডো দেখবে একটা পুরো ফ্যান্টাসি ওয়ার্ল্ড এর মধ্যেই বেস ছিল, যে যমরাজ আসছে, খেলছে, ঠিক আছে, ক্রাইম ছিল ওখানে, ওখানে দেখবে একটা ক্রাইমের অ্যাঙ্গেলও ছিল, কন্টিনিউসলি প্রত্যেকটা গল্পের মধ্যে একটা কিডন্যাপিং হচ্ছে, একটা ক্রাইম হচ্ছে, তো একটা ক্রাইম ছিল, একটা কেপারের মতো ব্যাপার, তার সাথে কমেডি, ঠিক আছে, তার সাথে একটা ফ্যান্টাসি। ওটা কিন্তু লুডো কিন্তু ট্রিটমেন্ট ওয়াইজ বা ভিজুয়ালি একটু সেম হলেও, বাট স্টিল ইট ইজ আ ডিফারেন্ট ফিল্ম দেন দিস। এটাতে তো ও চাইছে যে একদম ইমোশনের উপরই খেলবো, খালি ইমোশনটাই ওর কোর, ও প্যাকেজিংটা মেরেছে লুডোর মতো, কিন্তু মেনটা তো হচ্ছে ক্রাক্স টু দি ইমোশন। এবার তাতে কি হচ্ছে, যেহেতু অ্যানিমেটেড ক্যারেক্টার, লুডোতে কিন্তু মাঝে মাঝে ইমোশন আছে, ছবিটা কিন্তু পুরো তোমাকে ইমোশনাল একটা ট্রিপে নিয়ে যেতে চাইছে না। তো আর যে কারণে তুমি বলছো জাগ্গা জাসুস হয়তো ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু জাগ্গা জাসুস মাসেসদের সাথে কানেক্ট করেনি কেন? আর লুডো যদি নেটফ্লিক্সে না এসে যদি হলে আসতো, তুমি দেখতে এইরকমই ফেট হতো। এই ছবিগুলো মানে তুমি প্রচন্ড লোককে ইমোশনাল করাতে চাইছো, অথচ তুমি ট্রিটমেন্টটা এরকম রাখছো, তাহলে কিন্তু মানে সচরাচর মানে মানুষ, দেখো ওটিটিতে এলে তো একটা অ্যাডভান্টেজ থাকে, বড় স্টার কার, নেটফ্লিক্স এর কাজ, প্লাস ভালো সিনেমা, তার সাথে কি হচ্ছে, ক্লিপস ভাইরাল হচ্ছে, এ হচ্ছে, কেউ না কেউ কিছু না কিছু ভাবে দেখে নিচ্ছে, সেটা একটা অন্য জিনিস। কিন্তু হলে গিয়ে ছবিটা দেখবো, মানে এই লাইফ মেট্রো ইঞ্জিনের ক্ষেত্রে যখন ওটিটিতে আসবে, দেখবে এটা নিয়ে কথা হচ্ছে, ঠিক আছে, বিকজ বিটস এন্ড পিসেস তো অনেক কিছু ভালো আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে হলে গিয়ে এই ধরনের ছবি দেখবো, এটা কিন্তু খুব ডিফিকাল্ট আছে, আমার এটা মনে হয়। না, এবং হলে গিয়ে যাতে মানুষ ছবি দেখে তার জন্য এই কমিক নেচারটাও আনা। আমার মনে হচ্ছে অনুরাগ বাসু মানে লুডোতে এটা কোথাও একটা রেজাল্ট পেয়েছে, দেখেছে যে প্রচুর সফলতা পেয়েছে, কারণ লুডো ওয়াজ আ ব্লকবাস্টার, ওটিটি ব্লকবাস্টার, সবাই দেখেছে সেই সময় লুডো। তো যে কারণে মেবি ও এই ছবিটার মধ্যেও বিশেষ করে প্রথম 1 ঘন্টায় ওই কমিক নেচারটা আনতে গেছে, যেটা একটুখানি প্রবলেম তো 100% করেছে, কারণ একটা কিছু ক্যারেক্টার তারা একটা সার্টেন ওয়েতে বিহেভ করছে একটা সময় অবধি, তারপর ইন্টারভেল ব্লকেজটা অতটা মানে পিক সিরিয়াস চলে যাচ্ছে আর কি। সেখানে একটা হঠাৎ করে মনে হচ্ছে যে আরে ভাই ডিজাইন তো ভালো করেছে, কিন্তু ইমোশনাল তো হতে পারছি না, কারণ ক্যারেক্টার গুলো কিছুক্ষণ আগে অব্দি আমরা সেরকম স্পেসে দেখতেই পাই। মানে এখানে আলিফ ফেজালের ক্যারেক্টারটার যে কোডটা, বা এখানে ওই ওই মেয়েটির কি জানো সানা ফাতেমা শেখের যে কোডটা, সেই কোড গুলো কিন্তু খুব ডিপ, মানে এই ক্যারেক্টার গুলোকে নিয়ে কিন্তু খুব ভালো ছবি হতে পারে। কিন্তু যদি একটু ক্যারেক্টার কম হতো, মানে এই কথাটা আমরা কেউ বলছি না যে প্রচুর বেশি ক্যারেক্টার হয়ে গেছে, ছবিটা এমনিতেই 2 ঘন্টা 42 মিনিটের, এবং ক্যারেক্টার এত এত বেশি ক্যারেক্টার, অ্যাটলিস্ট একটা ট্র্যাক অফ করে দেওয়া দরকার ছিল আমার মনে হয়। সেক্ষেত্রে আরো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ট্র্যাক গুলোকে আরো টাইম দেওয়া যেতে পারতো, সেক্ষেত্রে রূপমদা যে ডেপথের অভাবটা বলছে, সেই অভাবটার মনে হতো না, তখন এই ক্যারেক্টার গুলোর সঙ্গে তখন এই ছবিটার অনেক বেটার হয়ে যেত। এখানে প্রচুর ক্যারেক্টার, ইনফ্যাক্ট তুমি দেখবে যে দর্শনা বণিকের যে ক্যারেক্টার, শাশ্বত চ্যাটার্জির যে ক্যারেক্টার, যারা অ্যাকচুয়ালি ছবিতে গুরুত্বপূর্ণ হবে এটা ভেবে আমরা ছবি দেখতে যাচ্ছিও না, সেই ক্যারেক্টার গুলোরও কিছু একটা ক্রাইসিস রাখা হচ্ছে, সেই ক্যারেক্টার গুলোরও কিছু একটা ডেপথ রাখা হচ্ছে, সেই ক্যারেক্টার গুলোর মধ্যেও কিছু একটা মেটেরিয়াল দেওয়ার চেষ্টা। এটা খুব ভালো, মানে এটাই তো অ্যাকচুয়ালি চাওয়া, আমরা চাই যে কটা ক্যারেক্টার আছে যেন কিছু না কিছু তার একটা ইম্পর্টেন্স থাকে ন্যারেটিভের মধ্যে, কিন্তু এটা ওভারফ্লো হয়ে গেছে আর কি, অনুরাগ বাসু টু মাচ করে ফেলেছে আর কি, সেটাও একটা প্রবলেম হয়েছে। অনুরাগ বাসু নিজে একটু ইন্টেলিজেন্ট ফিল্ম মেকার, মানে কোথায় থামতে হয় জানে না, এটা তুমি দেখবে, এটা জাগ্গা জাসুসেও ছিল, এটা এখানেও আর ছিল। অনুরাগ বাসু মানে এরকম ভাবেই ছবি বানায়, যে ছবিটার তোর প্ল্যান এমন হয়েছে, এটা মানে ইয়েই বলছিল আমাকে, যে ধর ছবিটার প্ল্যান হয়েছে শুট এরকম ভাবে করা হবে, যে ছবিটার কালকে এরকম এই লোকেশনে শুট রয়েছে, এরকম 50-60টা মানে শট রয়েছে, ওখানে গিয়ে ওই 50-60টা যে শর্ট ডিভিশন রয়েছে সব বাদ দিয়ে দিল,
লাইটিং ফাইটিং পুরো ইনস্ট্যান্ট বানালো এবং বানিয়ে ক্যারেক্টারদের বললো তোমরা নিজের মতো পারফর্ম করো। এবার বলার পরে ওই যে জায়গাটাকে কিরকম ভাবে ও ধরবে, খালি ও বলে দিল যে আমাদের এটা হচ্ছে এই ইমোশনটা ধরতে হবে, ঠিক আছে, এটা করতে হবে। এবং এই যে মেকিং স্টাইলটা, এই যে চেঞ্জ হওয়াটা বার্ফি থেকে পুরোপুরি চেঞ্জ করে ফেলেছে। এবং যখন লাইফ ইন মেট্রো মেট্রো বানিয়ে তখন কিন্তু এরকম ভাবে ছবি বানাতো না, ও কিন্তু খুব পার্টিকুলার না ছিল, তাই করবো, স্ক্রিপ্ট থেকে সরা যাবে না। এবং এই কারণে যারা ওর সাথে কাজ করে তারা বলে যে আজ থেকে 10 বছর আগে যেরকম বাসু ছিল এবং এখন যেরকম ভাবে দাদা, এটা পুরো মানে পুরো আলাদা। এখনো বলে যে আমার এটা সংলাপ এর কাছাকাছি বা এটা বুঝে তুমি যেরকম ইচ্ছা কাজ করো বলে, এবার ওর নিজের মতো মেকিং করতে থাকে। তার কারণটা কি? কারণটা হচ্ছে তখন ওর জন্য কাজ করতো বিশেষ ফিল্ম, মহেশ ভাট, মুকেশ ভাট, ঠিক আছে? ওরা যা চামার প্রডিউসার না, তোমার কোনো আইডিয়া নেই, ঠিক আছে? ওরা বলছে যে ভাই এত কম টাকাতেই ছবি বানাতে হবে, ওই জন্য ওদের ওই আর্লি 2000-এ বিশেষ ফিল্ম এত প্রফিট করেছে না, তুমি কল্পনা করতে পারবে না। কারণ ওদের বাজেট, ওরা তো সব নিউ কামারদেরকে নিয়ে ছবি বানাতো। ইমরান হাশমি তো ওদের ঘরের হিরো, ইমরান হাশমিকে তো মহেশ ভাট ব্রেক দিয়েছে। এই মোহিত সুরি ঘরের ডিরেক্টর, ইমরান হাশমি ঘরের হিরো, সব ওদের ঘরোয়া। হ্যাঁ, বিক্রম ভাট তো ওদের বাড়ির লোক নয়, বিক্রম ভাট অ্যাকচুয়ালি ওর অ্যাসিস্ট্যান্ট ছিল, মানে ভাট সারনেম ভেবো না যে ওর রিলেটিভ হয়, বাট ওদেরই লোক। তো ওরা ওইসব লো বাজেটে ছবি বানিয়ে বানিয়ে যা ব্লকবাস্টার দিয়েছে না, মানে তুমি কল্পনা করতে পারবে না। আর সব আর তখন কি ইরোটিক থ্রিলার কেউ বানাতো না, ওরা বানাতো আর সব ব্লকবাস্টার দিত, ঠিক আছে? আর ওই যে গ্যাংস্টার, ঠিক আছে, গ্যাংস্টারের দেখবে কোরিয়াতে শুটিং। তো একটা अनुराग बासुর इंटरव्यू দেখেছিলাম, मुकेश भट्ट के বলছে যে স্যার मुकेश जी मुझे कोरिया में शूट करना है। बोलते देख बजट है पिक्चर का 3 करोड़, तू कोरिया में शूट कर, जापान में शूट कर, तू कहीं भी शूट कर, 3 करोड़ के ऊपर 1 रुपया भी लगा ना, वो मैं नहीं दूंगा, वो तेरे को ही देना पड़ेगा, ठीक है? उसका दे रहा हूँ। আর अनुराग কাশ্যপ একবার বলেছিল যে টিভি সিরিয়াল লিখতো মহেশ ভাটদের জন্য, তো মুকেশ ভাট মানে মহেশ ভাট মুকেশ ভাটটা প্রডিউস করতো টিভিতে, তো अनुराग কাশ্যপ লিখতো আর কি ওদের রাইটার। একবার গেছে মুকেশ ভাটের কাছে, তো মুকেশ ভাটকে বলছে যে দেখুন আমার টাকার দরকার আছে, আমাকে এক্ষুনি 10,000 টাকা দিন, ঠিক আছে? তো মুকেশ ভাট বলে যে না এখন আমি দিতে পারবো না, এইসব কিছু বাহানা ফাহানা বানিয়েছে। তো अनुराग কাশ্যপ বলছে আমি করবো না, বলে বেরিয়ে এসছে। বেরিয়ে বলছে তুমি বিশেষ ফিল্ম থেকে বেরিয়ে যাচ্ছ? বলছে হ্যাঁ আমি বেরিয়ে যাচ্ছি, বলে ছেড়ে ফেরে বেরিয়ে বেরোচ্ছে যখন, তো নিচে মহেশ ভাট দাঁড়িয়ে ছিল, তো মহেশ ভাট 10,000 টাকা ওকে দিয়েছে, দিয়ে বলছে যে তোমার যে গার্ডস আছে, গার্ডসটা দেখে আমি খুব খুশি হলাম যে তুমি বড় প্রডিউসারকেও না বলে বেরিয়ে যেতে পারো। এবার অনুরাগ কাশ্যপ বলছে বহু বছর পরে কোনো ফেস্টিভ্যালে গেছে ফোরন্টোতে, তো অনুরাগ কাশ্যপ বলছে যে আমার এরকম ধক ছিল কম বয়সে যে আমি 10,000 টাকা চাইলাম, দিল না, তো আমি বললাম যে আমি কাজই করবো না, বলে বেরিয়ে এলাম। এবার দেখছি অডিয়েন্সের মধ্যে থেকে একজন উঠে দাঁড়িয়ে বলছে আর এটা বলো যে মহেশ ভাট তোমাকে নিচে টাকা দিয়েছিল? তখন অনুরাগ কাশ্যপ দেখছে মহেশ ভাটই বসে আছে প্যানেলের মধ্যে, মানে অডিয়েন্সের মধ্যে, বুঝলে তো? ওরা এবি চিন্দি টাইপের, মানে বাজেট খুব কন্ট্রোল করে কাজ করতো, তাই জন্য অনুরাগ বাসুর স্কুলিংটা তখন অন্যরকম ছিল। আর তারপরে যেখান থেকে ওর এটা চেঞ্জ হয়েছে, এই কেওসটা, এটা এসছে রনি স্ক্রুওয়ালা, সিদ্ধার্থ রয় কাপুর, ইউটিভি যখন থেকে ওকে প্রডিউস করা শুরু করেছে, তখন থেকে ও এটা করতে পেরেছে, ফ্লেক্সিবিলিটিটা, যে আমি মানে শুটিং এ গিয়ে হঠাৎ করে সিনটাকে তুমি চেঞ্জ করে ফেললে এডিদের কি হয় বলো তো? এই দেবাত্তা ও তো ওই খাকির যে ডিরেক্টর, ও তো অনুরাগ বাসুর অ্যাসিস্ট্যান্ট ছিল, ওই বলছিল যে হঠাৎ করে সেটে পৌঁছে ডিরেক্টর বলছে আজকে সিনটা এইভাবে করবো না অন্যভাবে করবো। এবার তুমি ভাবো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের কি হয়, একটা সেটের তো প্রপস রিকুইজিশন আছে, লাইটিং এর একটা ব্যাপার আছে, বা পুরো চেঞ্জ, বলছে এইসব কিছু লাগবে না, আরো 4টে নতুন জিনিস বলে দেয়। এইটা কিন্তু খুব ঝামেলারও ব্যাপার। আর এটা কি যতক্ষণ সাকসেস হচ্ছে ততক্ষণ কেউ কিছু বলবে না। যেমন বার্ফি সাকসেস হয়েছিল, 100 কোটি টাকা ব্যবসা করেছিল, কেউ বলেনি। জাগ্গার সময় দেখবে অনুরাগ বাসু হেভি কিস্তি খেয়েছিল ইন্ডাস্ট্রির থেকে। আমি জানি না তোমরা দেখেছো কিনা, ঋষি কাপুর গালাগালি দিচ্ছে, ও গালাগালি দিচ্ছে। তার কারণ হচ্ছে যখনই তুমি কেওয়াটিক প্রসেসটা তোমার সাকসেস এনে দেবে না, তখনই চাপ হবে। তুমি দেখো যদি মেট্রো ইন্ডিয়ান এখন সাকসেসফুল না হয় এই ছবিটা, তাহলে দেখবে বাসু আবার বহুদিন ছবি বানাতে পারবে না, প্রডিউসারই পাবে না। দেখে না তুমি, লুডোটা যেহেতু ওটিটিতে হিট হয়েছিল, তুমি দেখবে ওই জন্য জাগ্গা আর লুডোর মাঝখানে অনেকদিন গ্যাপ আছে। লুডো যেহেতু ওটিটিতে হিট হয়েছে, এটা পেয়েছে। দেবাসমা বলছিল, যে অনুরাগ বসুর ছবিতে একটা জিনিসই ফিক্স থাকে, সেটা কি? সেটা কি মিউজিক। ওই গানগুলোই ফিক্স থাকে, আগে থেকে হয়ে থাকে, ওটাই ফিক্স। ওর গান অনেক আগে থেকে কাজ হয়, বাদ বাকি কিচ্ছু ফিক্স না। ছবির ইভেন এডিট ফিক্স না, মানে ছবির ধর এডিট পুরো লক হয়ে গেছে, সব মানে ডিউরেশন লক, ও ওখানে গিয়ে আগে পিছে এটাকে বাদ ওগুলো শেষ অব্দি করতে থাকে অনুরাগ বসু।
এবং আমরা বসু মানে মানে ভীষণ ভীষণ ভাবে হচ্ছে কমপ্লেক্স একটা লোক, যেরকম ভাবে চেঞ্জ করে, মানে ওটা নিয়ে আমাদের একটা বিশাল লম্বা গল্প হয়েছে। তো যাই হোক না, সেটা ব্যাপারটা হচ্ছে কি বলতো, এই প্রসেসটা কিছু ক্ষেত্রে খুব ভালো, খুব ম্যাজিকও বেরোতে পারে, আবার কিছু ক্ষেত্রে প্রচন্ড ডেট্রিমেন্টাল, যে তোমার কিছুই লক নেই, সবই তুমি ইমপ্রম্পটু করতে করতে যাচ্ছ, তখন চাপও হতে পারে কিছু। কেন রাম গোপাল বর্মাও করেছে, সত্যাতেও কোনো স্ক্রিপ্ট ছিল না তো। মানে কাশ্যপরা বহু সময় করেছে, যে একটারা গেছে সিন করতে গিয়ে দেখছে একটা সিন লেখা, সিন নাম্বার 69, সিন নাম্বার 70, কোনো কিছু লেখা নেই। তখন কাশ্যপকে জিজ্ঞাসা করে যে এই সিনটা কোথায়, মানে আমার কাছে প্রিন্টিং মিস্টেক আসেনি। কাশ্যপ বলছে ইহা হ্যায়, ওর রেডি করে আমার বিক্রম মোটওয়ানের অ্যাপ্রোচটা বেশি ভালো লাগে, যে সবকিছু একদম স্ক্রিপ্টে লেখা আছে, ইচ এন্ড এভরি ডিটেইল লেখা আছে, যে একদম পুরো করা আছে। এর পরবর্তী আমাদের টপিকটা হচ্ছে কালীধার লাপাতা। তো আমি প্রথমে তোমাদের দুজনের ওপিনিয়ন জানতে চাইবো কালীধার লাপাতা নিয়ে, বিকজ আমি অরিজিনালটা দেখেছিলাম আগে। আচ্ছা, রূপম দেখেনি, তো সাগরনীল বলো। দেখো, কালিদার লাপাত্তা অভিষেক বচ্চনের পারফরমেন্স ভীষণ ভালো, এবং বাচ্চা ছেলেটির নাম এই মুহূর্তে আমি ভুলে যাচ্ছি, ওরও পারফরমেন্স ভীষণ ভালো। এদের দুজনের যে সিন গুলো রয়েছে সেগুলো খুব সুন্দর ওয়ার্ক করেছে। আমি জানি না অভিষেক বচ্চন মানে বাচ্চাদের সঙ্গে এত ভালো তাকে অনস্ক্রিন কি করে দেখায়। সে পরপর পরপর কিছু ছবি করছে যেখানে বাচ্চাদের সঙ্গেই তাকে দেখতে পাওয়া যাচ্ছে এবং ভীষণ ভালো লাগে তাকে দেখতে। কিন্তু বাকি যে সাবপ্লট গুলো রয়েছে, ওর দেখবে একটা পেয়াসার ক্যারেক্টারের জার্ম এই ক্যারেক্টারটার মধ্যে রয়েছে, যে ভাইরা ওকে বিট্রে করে দিচ্ছে, পেয়াসার গুরুদাদের যে ক্যারেক্টারটা, ঠিক আছে, এবার সেই ব্যাপার স্যাপার গুলো না একদম এক্সপ্লোর হয়নি, যে ওর ভাইয়েরা ওকে বিট্রে করছে সেটার জন্য কি ও ফিল করছে, বা লাস্টে গিয়ে যখন যে মোমেন্টটাতে ও আর কি সবকিছু লিখেই দিয়ে দিচ্ছে ভাইদের থ্রুয়ে, তখনও ওই মোমেন্টটা ওয়ার্ক করছে না। কিংবা যে নিমরাত করের সঙ্গে যে সাবপ্লটটা এনেছে ওটাও একদম ওয়ার্ক করছে না। তো এই চারপাশের জিনিসগুলো যেটা কোর ছবিটা সেটা ওয়ার্ক করেছে, বাকি জায়গাগুলোতে একটুখানি গন্ডগোল হয়েছে আর কি। আর একটু বেশি টাইট রাখার চেষ্টা, হ্যাঁ, শার্প এডিটিং করার চেষ্টা এই দলের ছবিতে না, একটু ড্রামাতে একটু ব্রিদিং স্পেস ডিমান্ড করে, সেইটা একদম দেয়। এটা তুমি ঠিকই বলছো। আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি এই ট্রেলারটা দেখে আমার খুব ভালো লেগেছিল, বুঝতে পারলে, তো আমি ট্রেলারটা রিভিউ করেছিলাম। তো সেখানে একজন কমেন্টে আমাকে বললো যে এটা না, কালীধার লাপাতাটা বেসিক্যালি একটা তামিল ছবির রিমেক, কেডি বলে, সেম ডিরেক্টর। তো আমি কেডি ছবিটা দেখে নিয়েছিলাম আগে, আর রিভিউ করেছিলাম কদিন আগে, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, তুমি নেটফ্লিক্সে ছবিটা দেখো, আউটস্ট্যান্ডিং সিনেমা অরিজিনালটা। এবার যেহেতু অরিজিনালের ডিরেক্টর এখানে রয়েছে, তাই জন্য মোটামুটি এসেন্সটা, ইমোশনটা এবং পারফরমেন্সটা ক্যাপচার করতে পেরেছে। অভিষেক বচ্চন অভিনয় ভালো করেছে এবং ইমোশন গুলো ওয়ার্ক করেছে। কিন্তু ওই ছবিটার থেকে এই ছবিটাকে প্রথম কথা, ওই যে তুমি বললে 20 মিনিট ছোট করা হয়েছে, এই ছবিটা রান টাইম তো 1 ঘন্টা 40 মিনিট, 20 মিনিট ছোট করা হয়েছে, ওই জন্য দেখবে খুব ফাস্ট বেরোচ্ছে ছবিটা। এটা ওটিটিতে দাম করেছে বলে হয়েছে, ওই ছবিটাতে ওই ব্রিদিং স্পেসটা ছিল। আর ওই ছবিটাতে এই যে প্রত্যেকটা সাবপ্লট তুমি বলছো, যে মোহাম্মদ জিশান আইয়ুবের যে সাবপ্লটটা ওখানে অন্যভাবে ছিল, একটু অন্যরকম ভাবে। আর ওখানে ওই যে ওর পুরনো প্রেমিকার সাথে দেখা করতে যায়, ওই প্রত্যেকটা সাবপ্লট ওয়ার্ক করেছে। তুমি অরিজিনাল ছবিটা যদি দেখে নাও তাহলে তোমার মনে হবে যে এটা ইনফিরিয়ার ছবি। এবার যেহেতু আমি দেখে ফেলেছিলাম তাই জন্য আমার অতটা ভালো লাগেনি, বাট অভিষেক বচ্চনের পারফরমেন্স আমি তবু বলবো খুবই ভালো ছিল। তো কেডি ছবিটা দেখতে পারো, মানে আমি রূপমকেও বলছি, খুব সুন্দর ছবি, খুব মিষ্টি একটা ছবি, ঠিক আছে। মানে একটা লোক বাড়ি থেকে পালিয়ে গেছে এবং সেখানে একটা বাচ্চা ছেলের সাথে বন্ধুত্ব হয়েছে, সেটা নিয়ে পুরো গল্পটা, খুব সুন্দর ছবি আর কি। আমার অরিজিনাল ছবিটা এত ভালো লেগেছে, আর অরিজিনাল ছবিটা আরো রুটেড, বুঝতে পারলে তো। তো ওটা খুবই ভালো। যাই হোক, আমরা পরের টপিকে চলে আসি, সেটা হচ্ছে পঞ্চায়েত সিজন 3, পঞ্চায়েত এই সিজন 4 কেমন লাগলো বলো। দেখো, পঞ্চায়েত সিজন 4 আগের গুলো মতো ভালো লাগেনি, এক কথায় বলতে। পঞ্চায়েত সিজন 4 আমার মনে হয় অনেকেই বলবে, সেটা হচ্ছে আমি মানে আমার রিভিউ ভিডিওতেও অনেকে কমেন্ট করেছিল। পঞ্চায়েত সিজন 4 এর প্রচুর মিমস, প্রচুর যেরকম হয় পঞ্চায়েত এত পপুলার, প্রচুর সিন, প্রচুর নাচা গানার দৃশ্য, প্রচুর ডায়লগ, সেগুলো সোশ্যাল মিডিয়া ভাইরাল হবে। এবার সেটা ভাইরাল হওয়ার জন্য ওপিনিয়ন বদলাবে বলে আমার মনে হয় না। তুমি হয়তো সেই রিলস গুলোই দেখবো। তাহলে আমার মনে হয় পঞ্চায়েতের যে ইনোসেন্সটা ছিল, পঞ্চায়েত প্রথম দুটো সিজনে যেভাবে ওয়ার্ক করেছিল, এবার তখন ওরা 2 বছর 1.5 বছরে একটা সিজন বানায়, আর এবার ওরা 7-8 মাসে একটা সিজন বানিয়েছে। ফলে ইম্প্যাক্ট তো পড়বে বস। পঞ্চায়েত সিজন 4 ভালো, তবে এটা কখনোই সিজন 1-2 মতো নয়। এবং বিষয়টা হয়েছে যে এতটা এবার পলিটিক্স করে ফেলেছে, মানে পলিটিক্যাল করেছে ভালো কথা, রিসার্চ আছে, সব ঠিক আছে, বাট আমার জন্য সেটা খুব বেশি যে ওয়ার্ক করেছে এমন নয়, পার্ট বেসিসে ওয়ার্ক করেছে। এবং সমস্যাটা না অন্যদিকে আছে। সমস্যাটা হচ্ছে যে অনেকগুলো জিনিস আছে যেগুলো না খুব বেশি এগোচ্ছে না, সেগুলো একই জায়গায় একই রকম ভাবে রয়েছে।
আর এই শো এর প্রথম যে 4টে এপিসোড, সেখানে ফান থেকে শুরু করে ইমোশন থেকে শুরু করে সেগুলো না অনেকটা যেন টানছে, কিন্তু ওয়ার্ক করছে না। সেখানে যখন বিনোদের ক্যারেক্টারটা আসলো, কোথাও একটা কি মনে হলো, এপিসোড আচ্ছা 3টা ভালো, এপিসোড 3টা ভালো, যেখানে বিনোদের যে হাম গরিব হ্যাঁ লেকিন গদ্দার নেই, ওইটা খুব ভালো। বিনোদের বিনোদের ক্যারেক্টারটাই অ্যাকচুয়ালি সব থেকে বড় টেক অ্যাওয়ে এই পার্টিকুলার সিরিজ থেকে। ওদের পোর্শনটা এত ভালো ওয়ার্ক করলো, তারপরে আবার শোটা একটু পড়ছে, আবার একটু মনে টানছে, আবার শোটা শেষের জায়গায় গিয়ে উঠলো। তবে মানে কি বলি আর, আমার হেভি জিতু ভাইয়ার ক্যারেক্টারটা, মানে আমাদের সচিব জি আর ওদিকে রিঙ্কির যে প্রেমটা, ওই ট্র্যাকটাকে নিয়ে ওদের কোনো প্ল্যানিংই নেই। ওরা জানেই না যে ওই ট্র্যাকটা কিভাবে এগিয়ে নিয়ে প্রথম 4-5টা এপিসোডে কিছু নেই, তারপর যেখান থেকে রিঙ্কির ওই দাদু আসছে ওখান থেকে একটু একটু দেখিয়েছে, তারপর শেষের দিকে গিয়ে আবার প্রেমের দিকে চলে গেছে। আমি ওটাই বলছি, এই শোটা শেষের দিকে অনেক বেটার হয়। মানে প্রথম দিকে জিনিসপত্রগুলো যেন খুব ধীম গতিতে চলছে, ঠিক আছে, কিন্তু পঞ্চায়েত থেকে আমাদের এরকম এক্সপেকটেশন নয়। তুমি পঞ্চায়েত 3ও দেখো, যেখানে প্রহ্লাদের যে ইমোশনাল পোর্শন রয়েছে, একটা বয়স্ক মহিলা তাকে নিজের বাড়িতে নিয়ে আসছে, এনে বলছে যে ঘর এরকম লাগে, মানে ওগুলোর ইম্প্যাক্টই আলাদা, ওগুলো একদম আলাদাই। প্রহ্লাদ ওরকম ভাবে কাঁদছে, ওটার ইম্প্যাক্টই আলাদা, ঠিক আছে, মানে অদ্ভুত অদ্ভুত। তো সেই জিনিসপত্রগুলো আমার আমার ক্ষেত্রে কোথাও একটা গিয়ে আছে মিসিং, এরকম ভাবে গেছে আর কি। এই লাস্ট আমরা কথা বলবো যে রাজা সাহেবের টিজার নিয়ে, যেটা কিছুদিন আগে রিলিজ করেছে, বাট আমাদের কথা বলা হয়নি। তো রাজা সাহেবের টিজারটা নিয়ে তোমাদের কি বক্তব্য? আমি এক কথা রাজা সাহেবের টিজার নিয়ে বলছি, রাজা সাহেবের টিজারটা পোষায়নি, একদম পোষায়নি। পয়সা খরচা করেছে, এবং এটা তো একটা কোথাও গিয়ে বহু অডিয়েন্সের মানে রাগ আছে, রিয়াকশন আছে, যে তাদের যখন সুপারস্টার প্রভাসের ছবি আসছে, সারা দুনিয়া সেটার পিছনে মারতে ব্যস্ত, সেটাকে নিয়ে এত পরিমাণ খিল্লি করছে, আর রণবীর কাপুর ইয়াসের ছবি আসছে, একটা ঝলক পর্যন্ত দেখায়নি, সবাই মিলে প্রেস করছে, তো কিস্তি দেবে না? ঠিক আছে, কিস্তি দিচ্ছে, রণবীর কাপুরকে রোস্ট করছে, ঠিকই আছে। আর তোমাদেরও ভাই সব সময় প্রবাসের ছবি আসলে তোমরা খিল্লি করা শুরু করে দাও। অরিত্র, সাগর নীল পয়সা খরচা করেছে, এটা না, আমার কি মনে হয় বলতো, প্রভাসটা না আমিও খিল্লি করিনি, আমি সিরিয়াসলি রিভিউ করেছি। আমি খালি বলেছিলাম যে প্রভাসের আমার মনে হয় কি যে সিলি সিলি অ্যাক্টিং যেটাকে বলে, যে এমনি ছ্যাবলামো করছি, এটা না প্রভাসকে ঠিক ফুট করে না। এবার এটা আমার দর্শক হিসেবে মতামত সম্পূর্ণরূপে, অনেকের হয়তো ভালো লাগতেও পারে প্রভাসকে কমেডি করতে দেখতে পেয়ে। আমি যেখানে যেখানে করতে দেখেছি, দেখবে রাজামৌলি কিন্তু প্রভাসকে দিয়ে খুব বেশি কমেডি করায় না, কিন্তু রাজামৌলি কিন্তু প্রভাসকে মানে অন্যভাবেই খেলে। ওর আশেপাশে হয়তো ক্যারেক্টারটা কমেডি করছে, হ্যাঁ, সিরিয়াসই দেখায় ওকে। হ্যাঁ, রাজামৌলি হ্যাঁ, সিরিয়াস ভাবে, ছত্রপতি বলো। আমার মনে হয় সেই প্রেজেন্টেশনটাই প্রভাসের অ্যাকচুয়ালি মানে সব থেকে ভালো। আমি আমি প্রভাসকে ওইভাবে দেখতে এনজয় করি, সে সালার হোক, ছত্রপতি হোক, বাহুবলী হোক, আমি ওইভাবে এনজয় করি। এবার সেইটা এখানে হবে না, তো সেটাকে কেন্দ্র করে আমার একটু ভয়, যে কারণ একটা লম্বা সময় জুড়ে প্রভাসের ছবি মানে 3 ঘন্টার কাছাকাছি রান টাইম হবে। প্রথম 1 ঘন্টায় তুমি দেখবে যে মালবিকা মোহনান, তারপর আরেকটা যেন নায়িকা কে আছে বলো, ওদের সঙ্গে এই সমস্ত ছ্যাবলামো চলছে, ঠিক আছে। হ্যাঁ, তো এই সমস্ত ছ্যাবলামো চলবে। এবার দেখা যাক যে ভয়টায় পাওয়াতে পারে কিনা, স্কেল থাকবে, ঠিক আছে। অডিয়েন্সকে খুব একটা আশীর্বাদ দিই। একটু বলে দিই, এই যে মালবিকা মোহনান, তার প্রতি কিন্তু সাগর নীলের একটা বিশাল দুর্বলতা, এটা কিন্তু আমাকে পার্সোনালি বলেছে বহুদিন আগে। অরিত্র, হ্যাঁ, মালবিকা মোহনানকে ভালো লাগে, আর অস্বীকার করছি কথা, ভালো লাগে মালবিকা মোহনানকে। মালবিকা মোহনানের না আমার এই সিনেমাটাতে পারফরমেন্স খুব ভালো। চিয়ান বিক্রমের সাথে একটা ছবি করলো না, থাঙ্গালান, থাঙ্গালান ছবিতে ওর পারফরমেন্স খুব ভালো লেগেছে। না তো বাকি ছবিগুলো, ওকে মাস্টারেও আমার ভালো লেগেছিল, মানে মাস্টার আমার মিষ্টি লেগেছিল। রোল কি ছিল, মাস্টারের রোলটা কি ছিল? আমি তো ওই সিনেমাটা দেখতেই যেতাম না, ওই সিদ্ধান্ত চতুর্বেদী সিনেমাটা, আমি মালবিকা মোহনানের জন্য গেছি। ওই ইউদ্রাতে ওর কিছু ছিল না। এই আর কি ছবি করেছে? এই 3টে ছবি দেখে কথাবার্তা বলবো বলেই মানুষ আসে, ঠিক আছে, আর তোমরা হচ্ছে সিরিয়াস কথা বলে কাটিয়ে দাও 1 ঘন্টা ধরে। আমার ইয়েতে তোমার রিসেপশনে বলছে, বলে মালবিকা মোহনানকে দেখে আমার এতটা ভালো লাগে, মানে ওই কথাটার মধ্যে ভালো লাগা নেই, কথাটার মধ্যে হাওয়াস আছে, যেরকম ভাবে সাগরনীল বলছিল তোমার রিসেপশন। মানে আমরা ভাবছি সাগরনীল এরকম ভাবে দেখিনি, হাওয়াসকে পূজারি এরকম ভাবে থাকে যেন মন্দিরে ঘন্টা বাজায়, কিন্তু এরকম একটা লোক সাগরনীর ভেতরে, যে মালবিকা মোহনানকে নিয়ে যেরকম ভাবে বলছে, তখন আমরা বুঝতে পারছি যে ও কিরকম ভাবে বিষয়পত্রগুলো দেখে। ভীষণ ভীষণ আমি খুব অবাক হয়েছিলাম সাগরনীল ওরকম ভাবে দেখে। থাঙ্গালান দেখেছো? থাঙ্গালান বলে ছবিটা, থাঙ্গালান বলে ছবিটা দেখেছো? আমাকে আমাকে জিজ্ঞাসা করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাঙ্গালান, না, চিয়ান বিক্রমের থাঙ্গালান। না, থাঙ্গালান আমি দেখি, থাঙ্গালান দেখি। লাস্ট একটা টপিক আমাদের রয়ে গেছে, সেটা হচ্ছে ব্যাটেল অফ গালওয়ান। যেটা পোস্ট বলো, ব্যাটেল অফ গালওয়ান,
ওটা পোস্টার আচ্ছা বেরিয়েছে, পোস্টারটা নিয়ে লাস্ট কথা বলবো। আমার কিন্তু পোস্টারটা হেভি লেগেছে, ঠিক আছে। আমার ঠিক আছে, ঠিক আছে। আর সালমানের যে আমরা বলি যে ইন্টেন্স আইজ, এটা বহুদিন দেখা যায়, আর এখানে ওটা দেখা যাচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে গল্পটা, এই গল্পটা কিন্তু আমার মনে হয় খুব খুব প্রয়োজনীয় একটা গল্প। মানে গালওয়ান ভ্যালির যে বিষয়টা, এটা খুব প্রয়োজনীয় বিষয়। এটা এমন একটা মানে যুদ্ধ, মানে এমন একটা লড়াই যেখানে কিন্তু কোনো ইয়ে ব্যবহার হয়নি, মানে গুলিগালা চলেনি। গুলি ব্যবহার করি, হ্যাঁ। এটা এলএসির ওই যে ঘটনাটা, যে চীন মানে চায়নার সাথে ভারতের যে কনফ্লিক্টটা, এটা যেরকম ভাবে এই ছবিটার জন্য শুরু হয়েছিল, ভারতের রুট বানাচ্ছিল। এবার ওই যে রুটটা বানাচ্ছিল, ওই রুটটা বানানোতে চায়নার সমস্যা হয়, এবং তারা এলএসি ক্রস করে এই গালওয়ান ভ্যালিতে চলে আসে। এবং তারপরে আবার চুক্তি হয় যে তারা তাদের জায়গা থেকে মুভ করবে এবং ভারতও এলএসি ক্রস করবে না। এই যে কনফ্লিক্ট, এই আলোচনাটা হয়ে যাওয়ার পরে দেখে ভারত একটা বিশাল বড় ট্রুপ, একটা বিশাল বড় ক্যাম্প গালওয়ান ভ্যালিতে রয়েছে। তখন এই ইন্ডিয়ান সোলজাররা গিয়ে ওই এটাকে সরতে বলে, এবং যখন সরতে বলে তখন দেখবে সালমান খান কাঁধে একটা ওই ওয়্যার সমেত হচ্ছে বেসবল ব্যাট নিয়ে রয়েছে। ওই বেসবল ব্যাট, তারপর তোমার ওটা শিল্ড, কোনো ওগুলো একটা দিয়ে বেসবল ব্যাট কি? ওটা কি বেসবল ব্যাট? হ্যাঁ, হ্যাঁ, ওটা ওটা এটাকে ছুঁড়ে মারে। এটাই হচ্ছে রিয়েল ইনসিডেন্ট, ওগুলো ছুঁড়ে মারে। এবং ইন্ডিয়ান সোলজাররা কিন্তু মানে কোনো উইপন নিয়ে যায়নি, তারা কোনো উইপন রাখেনি। এবং আচ্ছা, ওখানে যখন দুজন ইন্ডিয়ান সোলজার মারা যায়, মারা তারপর যায়। হচ্ছে যখন অ্যাটাক করে, তখন ওদের 40 থেকে 50 জন মারা যায়, ভারতেরও 20 জন মানে এই অফিসার শহীদ হয়। সেটা চারিপাশে ব্যাপারটাকে ঢেকে জানাটা বলে তাদের 4 জন সোলজার শহীদ হয়েছে। এবং বাইরে ইন্টারন্যাশনাল মার্কেটে রিপোর্ট আসে, যখন আসে তখন আসে দেখা যায় যে ওদের 50 জনের মতো অফিসার শহীদ হয়েছে। তারপরে ওরা এই সমস্যাটা কাটিয়ে ওরা আবার এলএসি থেকে বেরিয়ে যায়। তো এই বিষয়টা আমার মনে হয় খুব ইন্টারেস্টিং হবে, যে এরকম একটা গল্প, এরকম একটা বিষয়কে যদি ঠিক মতো বানাতে পারে। তবে ডিরেক্টরের প্রতি আমার এখনো ভরসা নেই, তবে ছবিটার এই আইডিয়াটা ভীষণ ভালো, ভীষণ ভালো এরকম একটা গল্পটা। না দেখো, অপূর্ব লাকিয়া কি বলতো, অপূর্ব লাকিয়া হলিউডে কাজ করতো তো। ওর লাগানে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, জানো তো, লাগান ছবিতে। হুম ওর যেটা, ওর মেকিংটা কিন্তু ভালো হয়, মানে মেকিং এর স্টাইলাইজেশন ভেশন সবই থাকবে, কিন্তু সেটা কিন্তু একদম 100% ছিল। তুমি শুট আউট এট লোখন্ডওয়ালা দেখে নাও, ওটা কিন্তু ভালোই ছবি বানিয়েছিল। এবার ব্যাপার হচ্ছে যে গল্পটা কিরকম হয়, স্ক্রিপ্টটা কিরকম হয়। এটা একটা বইয়ের ওপর বেসড, ইন্ডিয়াস টপ ফিয়ারলেস 3 না কি এরকম বলে নাম বইটা। তো ওইটার উপর বেসড। তো দেখা যাক কিরকম হয়। সালমান বাদেও আরো কয়েকটা ক্যারেক্টার আছে আর কি, মানে খালি বি সন্তোষ বাবুর একার গল্পটা নয় আর কি, আরো 2-3টে সোলজার আছে, তাদেরও গল্প। আর সাগরনীল কিছু বললে না তবে সালমান খান গালওয়ান। একটু জিম টিম করছে। হ্যাঁ, সালমান খান একটু জিম টিম করছে এবং লুকের মধ্যে চেঞ্জেস এনেছে, এটা দেখে ভালো লেগেছে। সিরিয়াসলি কাজ করছে, মনে হচ্ছে যে হ্যাঁ ভাই ঠিক আছে, একটা অভিনেতা একটা রোলকে অ্যাপ্রোচ করছে এই ব্যাপারটা। এবার চাই না পিয়ার দ্বারা পুরোটা তৈরি করা কিনা নাকি সত্যিকারের করছে। এই একটাই সিম্পল জিনিস চাওয়া, যে সালমান খান যে কোনো এফোর্টই দেয় না অভিনেতা হিসেবে, সেই এফোর্টটা যেন দেয়। তাহলেই আমার তবে মনে হয় যে একটা একটা মানে সালমান খানকে দেখে ভালো লেগে গেলেই না সালমান খানের ছবির লেভেল আপ হয়ে যায়। বাকি ছবিতে যদি ফ্লস থাকেও, যে সালমানকে দেখে মুক্তি পাওয়া যায়, দেখবে যে ঠিক আছে, আমি আমি সালমান খানকে মানে দেখতে যাই আর কি ওর ছবিতে, ওটুকু পেলেই তবে আমার হবে। তো সেটা এই কথা সালমানের উপরে ডিপেন্ড করছে, পরিচালকের উপরে না। সাগরনী যে কথাটা বলছি, যে এই ছবিটার না অ্যানাউন্সমেন্ট বা এরকম, এটা না এখন এরকম ভাবে আসা উচিতই ছিল না। ঠিক আছে, সিকান্দারের যে বিষয়টা হয়েছে, সালমান খানের একটা আমার মনে হয় একটা গ্যাপ লাগতো, এবং অ্যানাউন্সমেন্টটা কিছুদিন পর হতো, একটা ধামাকা ভাবে অ্যানাউন্সমেন্ট হতো। মানে এখন না সবাই সেই বিষয়টা বুঝতে কি পারছে বলতো না। ব্যাপারটা, যে এই সাবজেক্টটা ওটা অ্যালাউ করছে না, যে ওই যেরকম জওয়ানের মতো একটা অ্যানাউন্সমেন্ট, সেটা এই সাবজেক্টটাও অ্যালাউ না, করছে না। এখানে অ্যানাউন্সমেন্টটা মানে এত ছোট অ্যানাউন্সমেন্ট বা এরকম ভাবে সালমান খানের ছবি আসলে হবে, মানে ওই যে সালমান খানের একটা ছবির ফার্স্ট লুক আসবে, যেটা দেখে তুমি বলো না এই ফার্স্ট লুকটা কি ওর এত ভালো ফার্স্ট লুক হয়েও কি ওরকম ভাবে আসতে পেরেছে, যে ফার্স্ট লুক দেখে মনে হচ্ছে আরে চারিপাশে একটা হাহাকার পড়ে গেছে, সালমান খানের ফার্স্ট লুক এসছে। ওটা যেন খুব ক্যাজুয়াল ড্রপও করে দিল। সালমান খানও জিম করতে করতে মুখে হাত রেখে ওই ব্যাকগ্রাউন্ডে ওই চোখ পোস্টটা রেখে দিয়েছিল। ওই জন্যই মনে হয় মেকারে ছেড়ে দিয়েছে, সালমান ওটার আগেই জন্য ছেড়ে দিচ্ছে। ওটার জন্য অ্যাটলি, নেলসন, লোকেশ ওই লাগবেই, ঠিক আছে। ওরা আমার মনে হয় যেটা, যে ওরা ভেবে নেয় যে আমি ট্রেলার কি কাটবো, আমার পোস্টার কি যাবে, ভেবে বোধহয় গল্প লেখা আরম্ভ করে। আমি শিওর নই, কিন্তু আমার মনে হয় ওদের, নালে কি করে ভালো হয় এত। কারণ বাকিরা করতে পারছে না কেউ। বাকিদের পোস্টার বা ট্রেলার সেই একটা ঠিকঠাক হচ্ছে, বা ভালো হলেও ভালো তোমাকে মানে একটা হয় না যে তোমার মনে হচ্ছে যে আরে ভাই এই ছবিটা দেখতেই যাবো, হ্যাঁ পাগলা করা, সেই ব্যাপারটা ক্রিয়েটই করতে পারছে না, ওরাই পাচ্ছে সেটা করতে। তো আমি জানি না যে মানে জাওয়ানের অ্যানাউন্সমেন্টের কথা বারবার কেন আসে, কারণ এটা মেট্রো স্টেশনে এরকম একটা সুপারস্টার
ওরকম ভাবে বসে রয়েছে, অটোমেটিক্যালি ওটা আই ক্যাচিং, মানে তোমার মনেই হবে যে ভাই এই ছবিটা দেখতে হবে। না, ওটা হচ্ছে কি দেখো ব্যাপার রে ভাই, শাহরুখ লুকটার খান এরকম জন্য, ভাবে বসে কেন মেট্রো স্টেশনে? ব্যান্ডেজ বাঁধা যে লুকটা শাহরুখকে অন্য রকম ভাবে প্রেজেন্ট করছে। ওদের ইউএসপি টা কি বলতো, ওরা যেভাবে টিপিক্যালি আমরা একটা স্টারকে দেখি, ওরা ওই টেমপ্লেটটা ভেঙে দেয়। এটাই কিন্তু অ্যাকচুয়ালি ইউএসপি। তুমি যদি ভালো করে দেখো, ওরা কিন্তু নতুন ভাবে প্রেজেন্ট করে। এই যে আমির খানের এই যে ডাহা বলে যে ক্যারেক্টারটা পোস্টার এসছে কুলি থেকে, আমির খানকে দেখা যাচ্ছে এরকম পাইপ নিয়ে স্মোক করছে। এটা সচরাচর তুমি বলিউডের একটা ছবিতে আমির খান স্মোক করছে তুমি দেখো, লাস্ট 20 বছর 25 বছরের কোনো ছবিতে আমির খান যে সিগারেট খাচ্ছে এরকম কোনো শট নেই। ইভেন ধুম 3-তেও নেই, কিন্তু একটা পাইপ নিয়ে দাঁড়িয়ে আছে এরকম একটা, ওটাতেই মজাটা আছে আর কি, বুঝতে পারলে তো? তো ওই জিনিসগুলোই আর কি ওরা করে দিতে পারে, যে মানে নাগার্জুন একটা স্টেটমেন্ট দিচ্ছে, ওই কথাটা না আমার এত ভালো লাগছিল যে ভারতবাজ রাঙ্গা জিজ্ঞাসা করছে যে কুলিতে কি আছে, তখন ও বলছিল যে কুলিতে লোকেশ আছে, এবং লোকেশের এই যে ক্যারেক্টার, মানে আমি আছি, অন্য ইন্ডাস্ট্রি থেকে উপেন্দ্রা আছে, আমির রয়েছে, রজনী স্যার রয়েছে, ও যেরকম ভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে প্রেজেন্ট করেছে, আমরা যখন শুনেছি ন্যারেশন যেরকম ভাবে রেখেছে, প্রত্যেকটা ক্যারেক্টার কার্ড এটা না ওরা করতে পারে, মানে চরিত্র ওরকম করে দেবো। তুমি ভাবো না বিক্রম একটা ছবি, তুমি ওই ছবিতে কামাল হাসান রয়েছে, ছবির ফার্স্ট হাফে কামাল হাসান নেই, ঘোস্টের মতো রয়েছে, ওকে পুরো ঘোস্টই দেখাচ্ছে ফার্স্ট হাফে। ফাহাদ ফাজিল যদি ওই জায়গাটা পিক না দিতে পারে, যদি সেতুপতি পিকে পৌঁছে যেতে না পারে, কামাল হাসান কখনো এস্টাবলিশই হবে না। এবং তুমি ভাবো একটা ছবিতে এই 3টে টপ ক্যারেক্টারের পরেও ছবিতে একটা ওরকম কেমিও রয়েছে, থেকে 4টে ওরকম ক্যারেক্টার বেরোচ্ছে, তুমি কি লোকেশন হোয়াটসঅ্যাপ করবে না? ওয়ার 2 এর সাথে হেভি যেটা বলছিল, আর মানে ওটা হয়তো যেটা বলছিল রোলেক্সের যদি দেখো, হ্যাঁ বলো বলো, রোলেক্সের ক্ষেত্রে তুমি যদি দেখো, সূর্যা অন স্ক্রিন বহুদিন স্মোক করেন, তারপরেই স্মোক করেছে। তামিল মানুষজনদের রোলেক্স ভালো লাগার পেছনে সেটাও একটা কারণ, যে ওকে অতদিন স্মোক করতে দেখা যায়নি, যখন করছে তখন এরকম সোয়াগারের সঙ্গে করছে আর কি। সেটাও একটা আলাদা লেভেলে হাই দিয়েছে আর কি তামিল অডিয়েন্স। স্মোক থেকে বললাম সাগর নীল, আমাদের অডিয়েন্স কি তোকে ওরকম ভাবে কোনদিন আমাদের চ্যানেলে স্মোক করতে দেখবে? অডিয়েন্সও ভালো লাগবে ওরকম একটা কিছু কর, আমরা দেখি। কোনোদিনই দেখবে না, এইসব প্রমোট করবো না আমি। আমি বলছি এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, এখানেই শেষ করি আমরা পরবর্তী ভিডিওতে আরো কিছু টপিক